নমস্কার। প্ল্যাটফর্মের আজকের আলোচনায় আপনাদের সকলকে স্বাগত জানাই। যারা এই আলোচনা লাইভ শুনছেন এবং পরবর্তীকালে ফেসবুক, ইউটিউব বা অন্যান্য অনলাইন চ্যানেলে এই আলোচনা দেখবেন। আজকে 12ই অক্টোবর 2020। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সিভিল সোসাইটি কি এবং কেন। বক্তা ডক্টর অশোক সরকার। সিভিল সোসাইটি একটি আমাদের গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ। যে কোনো দেশে বা সামগ্রিকভাবে সমাজে ব্যবসা এবং সরকার এরা যেরকম ইনস্টিটিউশনাল দায়িত্ব পালন করেন, তার সাথে গণতন্ত্রকে ভারসাম্য রেখে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সিভিল সোসাইটি ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুঃখের বিষয়, আমাদের দেশে সিভিল সোসাইটি সম্পর্কে গণসচেতনতা ততটা প্রবল নয়। অ্যাজ এ রেজাল্ট বিভিন্ন সময় আমরা বিভিন্ন জিনিস ভোগ করতে হয়। গণতন্ত্রকে যদি একটি নাগরিক অধিকারের কথা বলি, এই অধিকার আলো বাতাস বা বৃষ্টির মতো আকাশ থেকে পড়ে না। মানুষকে সচেতনভাবে একে অর্জন করতে হয়, ঐতিহাসিকভাবে অর্জন করতে হয়, এবং এই অধিকারের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা শুধু এককালীন অধিকার অর্জন নয়, একে বাঁচিয়ে রাখতে হলেও এর জন্য অনেক সময় সংগ্রাম করতে হয়, এর জন্য সচেতন থাকতে হয় সাধারণ মানুষকে। এবং এর একটি অভ্যেস আছে, গণতান্ত্রিক অধিকারের একটি অভ্যেস আছে। এটাকে আগলে না রাখলে সরকার কিংবা বাণিজ্য সংস্থা একে পকেটে পুরে ফেলতে পারেন বিভিন্ন সময়। তো সেই পরিপ্রেক্ষিতে সিভিল সোসাইটি কি, কেন এবং সিভিল সোসাইটি মুভমেন্ট আমাদের দেশে জোরদার করা একটি গুরুত্বপূর্ণ নাগরিক দায়িত্বের প্রশ্ন। এই বিষয়ে বলবেন একজন অতি সুযোগ্য মানুষ, ডক্টর অশোক সরকার। ডক্টর অশোক সরকার তার বিস্তৃত 3 দশকের বেশি জোড়া ক্যারিয়ার বিভিন্ন ধরনের অভিজ্ঞতা অর্জন করেছেন। প্রথম জীবন শুরু করেছেন কর্পোরেট এক্সিকিউটিভ হিসেবে। পরবর্তীকালে তিনি বিভিন্ন এনজিওতে চাকরি করেন এবং জীবনীকে মানে ক্যারিয়ারের শেষ সময় তিনি অধ্যাপনায় কাটিয়েছেন। দীর্ঘদিন যুক্ত ছিলেন আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। এখনো অধ্যাপক হিসেবে এখনো যুক্ত রয়েছেন। তৃণমূল স্তরে সিভিল সোসাইটি এবং স্থানীয় তৃণমূল স্তরে শাসন কার্যের কাজ নিয়ে আজিম প্রেমজি ইউনিভার্সিটির প্রজেক্ট আছে, তিনি তার নেতৃত্ব দিচ্ছেন। ডক্টর সরকার আগেও এই প্ল্যাটফর্মে বলেছেন। আজকে আমরা আশা করছি এই গুরুত্বপূর্ণ বিষয়ে ডক্টর সরকারের কাছ থেকে তার অভিজ্ঞতার কথা এবং তার পয়েন্ট অফ ভিউ এর সম্পর্কে আমরা জানতে পারব। ডক্টর অশোক সরকার, প্লিজ। ধন্যবাদ। আমি আজকে একটা পাওয়ার পয়েন্ট ব্যবহার করব। 7টা-8টা স্লাইড আছে, আর সেই জন্য সেইটাকে আগে চালু করে নিই, তারপরে কথা বলতে। হ্যাঁ, তো আজকের বিষয় সিভিল সোসাইটি কি ও কেন। এটা বলতে গেলে প্রথমেই যেটা বলতে চাইবো সেটা হচ্ছে যে এই বিষয়টি কিন্তু বহু চর্চিত বিষয়। প্রায় 200 বছরের উপর সময় ধরে এই বিশেষ কথাটি সিভিল সোসাইটি, এটি পলিটিক্যাল সায়েন্সে এবং পলিটিক্যাল ফিলসফিতে এবং অন্যান্য বিষয়ের মধ্যেও বারবার ঢুকে এসেছে। বহু লোকজন, বহু মনীষীরা এই বিষয়ে কাজ করেছেন এবং তাদের কথা লিখেছেন। নানা ধরনের তাত্ত্বিক দিক এই 200 বছরে উন্মোচিত হয়েছে এবং সেই হেগেল থেকে শুরু করে আজকের দিনে জুগেন হ্যাবারমাস বলে
সেই পর্যন্ত একটা লম্বা ইতিহাস আছে তত্ত্বের দিক থেকে দেখলে। আমরা আজকে যারা এখানে জড়ো হয়েছি বা যারা এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত, তারা আমি মোটামুটি ধরে নিচ্ছি যে তারা সমাজকর্মী, তারা সমাজের ভালো মন্দ নিয়ে কাজ করে থাকেন এবং সমাজকে আরো উন্নত জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টার মধ্যে যুক্ত। কাজে আজকের আলোচনায় আমি ওই একাডেমিক তত্ত্বের মধ্যে খুব বেশি যাব না, কিন্তু সেই একাডেমিক তত্ত্ব থেকে কয়েকটা জিনিস সাফসুত্র না করে নিলে, অর্থাৎ পরিষ্কার না করে নিলে আমাদের আলোচনাটা এগোতে একটু অসুবিধা হবে। তাই কয়েকটা বিষয় আমি এখানে তুলে ধরব। প্রথম যেটা আমি তুলে ধরবো সেটা হচ্ছে যে সিভিল সোসাইটি, এই কথাটা আমি সিভিল সোসাইটি হিসেবেই বলছি। বাংলায় এর একটা কথা আগে চালু ছিল নাগরিক সমাজ, আবার এই 2000 সালের পর থেকে 2004-5 সালের পর থেকে সিঙ্গুর, নন্দীগ্রাম এই সমস্ত ঘটনা ঘটার পরে বাংলায় সুশীল সমাজ বলে একটা কথা চালু হয়েছিল। আমি এই দুটোর কি ব্যবহার করতে চাইছি না। হয়তো নাগরিক সমাজ কথাটা ব্যবহার করা যেত, কিন্তু সুশীল সমাজ কথাটা ঠিক এই সিভিল সোসাইটিকে রিফ্লেক্ট করে না। কাজে আপাতত কাজ চালানোর জন্য এই ইংরেজি কথাটাই বাংলা করে লিখছি, এটা 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে যে সিভিল সোসাইটিটা রাষ্ট্র, সমাজ, বাজার এইসবের থেকে কোন জায়গায় আলাদা এবং এর কনসেপ্ট বা ধারণা, এটা একটুখানি প্রথমে বলে নিতে চাইব এবং সেখান থেকে শুরু করছি। আমরা যদি রাষ্ট্রকে দেখি, সেখানে আমরা দেখতে পাই অনেকগুলো অঙ্গ। এই অঙ্গগুলি আজকে যারা শুনছেন তাদের সবার কাছে অতি পরিচিত। আমাদের দেশের ভাষা ব্যবহার করি আমি বলছি লোকসভা, বিধানসভা, সরকার, আদালত, নির্বাচন কমিশন, রিজার্ভ ব্যাংক, অন্যান্য নিয়ামক সংস্থা, তার মধ্যে একটা উদাহরণ লিখেছি ট্রাই, রাজনৈতিক দল, মিলিটারি, আমলাতন্ত্র, এই সমস্ত অঙ্গগুলোকে নিয়ে তৈরি হচ্ছে রাষ্ট্র, যার মূল বিষয়বস্তুটাকে আমরা বলতে পারি গভর্নান্স বা শাসনতন্ত্র। হয়তো কথাটা হয়তো ঠিক বাংলা নয়, কিন্তু কাছাকাছি একটা বাংলা। অর্থাৎ রাষ্ট্রের যেটা মূল কাজ বা রাষ্ট্র যে জন্য তৈরি হচ্ছে এবং তৈরি হয়ে চলে, তার মূল জায়গাটা হচ্ছে আমরা ধরে নিই গভর্ন করা। কি গভর্ন করা হবে এর অনেকগুলো দিক আছে। একটা তো হচ্ছে রিসোর্সকে গভর্ন করা হবে, আরেকটা হচ্ছে মানুষের সমাজের গতিবিধিগুলোকে গভর্ন করা হবে, এবং আর্থিক ব্যবস্থাকে গভর্ন করা হবে, এবং অন্যান্য আরো অনেক জিনিস, দেশের সীমানা যাতে সুরক্ষিত থাকে তার জন্য যে ব্যবস্থা লাগে সেটাকে গভর্ন করা হবে। এবং এই গভর্নেন্সের সঙ্গে জুড়ে থাকে যেটাকে সাধারণভাবে বলা হয় আইনের শাসন বা রুল অফ ল। এই আমি রুল অফ লকে আলাদা করে লিখছি না, কারণ রুল অফ লটা গভর্নেন্সের অঙ্গ হিসেবে ধরে নেওয়া হয়। আমি কিন্তু এখানে রাষ্ট্র কথাটা ব্যবহার করছি, আমি এখানে গণতান্ত্রিক রাষ্ট্র এই কথাটা ব্যবহার করছি না, কারণ গণতান্ত্রিক রাষ্ট্র নানা ধরনের রাষ্ট্রের মধ্যে একটা ধরনের রাষ্ট্র। সেই কারণে আমি সাধারণভাবে রাষ্ট্র বলতে যা বোঝায় আমি তাকেই ব্যবহার করছি। এবং অগণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যেও লোকসভা, বিধানসভা, জাতীয় এন্টিটি থাকে, সেটা সারা পৃথিবী জুড়ে বহু দেশেই দেখা গেছে। এই শুধু এই শতাব্দীতে নয়, আগের শতাব্দীতেও দেখা গেছে। কাজী সেটা লোকসভা, বিধানসভা থাকার মানে এই নয় যে একমাত্র মানে এটা একমাত্র গণতান্ত্রিক রাষ্ট্রেই সম্ভব, তা নয়। এমনকি নির্বাচন কমিশনও বহু রাষ্ট্রের মধ্যে আছে যেগুলো অগণতান্ত্রিক, কিন্তু সেখানে নির্বাচন ওয়ান পার্টি নির্বাচনের জন্য কমিশন আছে, এমন দেশও আছে। কাজেই এক কথায় আমি শুধু ইচ্ছে করেই রাষ্ট্র কথাটা ব্যবহার করছি। এখানের পরে আরেকটা জিনিস, আমাদের রাষ্ট্রে আসার অনেক আগে এই জিনিসটা এসে গেছে মানুষের জীবনে, যেটাকে আমরা সাধারণ কথায় বলে থাকি সমাজ। এবং সমাজ মানে এক কথায় বললে সমাজ হচ্ছে দ্য সাম টোটাল অফ অল সোশ্যাল রিলেশনশিপস, কিন্তু একটু ভেঙে বলতে হয় যে পরিবার থেকে সমুদায়, সম্প্রদায়,
সমুদায় এবং সম্প্রদায় দুটো জিনিস একটু আলাদা। সম্প্রদায়ের মধ্যে নানা ধরনের বস্তু দিয়ে তৈরি হয় সম্প্রদায়, তার মধ্যে ভাষা, ইথনিসিটি, এইসব জিনিসগুলো সম্প্রদায় তৈরিতে কাজে লাগে। ধর্ম, যেখানে সমুদায় কিন্তু হচ্ছে কিছু মানুষ এক জায়গায় একটা পরিস্থিতিতে একসঙ্গে বাস করছেন, সেটাই তাকে সমুদায় বলে মনে করে। সেই জন্য সমুদায় এবং সম্প্রদায় দুটো আলাদা। এবং এদের মধ্যেকার অন্তর্নিহিত নিয়মগুলো, যে নিয়মগুলোর বেশ কিছু জিনিসই ধর্ম থেকে আসে, আচার থেকে আসে, প্যাট্রিয়ার্কি থেকে আসে, বর্ণ, জাতি, রং, এইসব থেকে আসে। রং কথাটা লিখিনি, কিন্তু রং কথাটা লেখা উচিত ছিল। এর যদি মূল বিষয়বস্তুটা কি এটুকু বলতে চাই, সেটা হচ্ছে যে সমাজ বললে তার বিষয়বস্তুটা মূলত হচ্ছে ব্যক্তি মানুষের সঙ্গে, সামুদায়িক মানুষের সঙ্গে, সাম্প্রদায়িক মানুষের সঙ্গে, আমি সাম্প্রদায়িক বলছি না, সাম্প্রদায়িক মানুষের সঙ্গে সামাজিক সম্পর্ক, এবং সেইটা কোন আধারের উপর নির্ভর করে আছে, এইটা দিয়ে তৈরি হয় সমাজ। এই আধারের মধ্যে অনেক কিছুই থাকতে পারে যা হয়তো আপনার আমার পছন্দ হবে না, কিন্তু সেই ধরনের আধার নিয়েই সমাজ তৈরি হয়। এবং সমাজের একটা মানে এভলিউশন থাকে। এক সমাজ সময় সময় অনুযায়ী পাল্টে যায়, সমাজের আধারগুলোও পাল্টে যেতে শুরু করে। কাজেই এমন নয় যে সমাজ বলতে আমরা একটা স্থবির কোনো বস্তুকে বোঝাচ্ছি, কিন্তু এটা মনে রাখতে হবে সমাজ এবং রাষ্ট্রের দুটো আলাদা অস্তিত্ব মানব জীবনে বা মানুষের জীবনে দেখতে পাই। কতটা রাষ্ট্র মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করছে, কতটা সমাজ মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করছে, সেটা বিভিন্ন দেশের মধ্যে এবং বিভিন্ন সমাজের মধ্যে বিভিন্ন রকম। তার খুব মানে একেবারে রাইট এক্সট্রিম, লেফট এক্সট্রিম, নানা রকম এক্সট্রিম তার মধ্যে দেখতে পাওয়া যাবে। কিন্তু সবকিছু দেখার পরেও এটা পরিষ্কার যে রাষ্ট্র এবং সমাজের মধ্যে মূলগতভাবে একটা তফাৎ আছে, এবং সেই তফাৎটা মানে বলার চেষ্টা করলাম। এরপরে যেটা শ্রীজ্ঞান বাবু এক্ষুনি বললেন, সেটা হচ্ছে বাজার। এই বাজার যে বিষয়টা বা বস্তুটা যদি বলি, এর মধ্যে এসে যায় উৎপাদন এবং বিনিময়, তার সঙ্গে এসে যায় ওয়ার্ক। আমি কাজ কথাটাকে ওয়ার্কের বাংলা হিসেবে করেছি, চাকরি কথাটাকে এমপ্লয়মেন্টের বাংলা হিসেবে করেছি। ওয়ার্ক এবং এমপ্লয়মেন্ট এক জিনিস নয়, কিন্তু বাজারের মধ্যে দুটোই থাকে। এবং সেই সূত্রে আর্থিক সম্পদ তৈরি, সেইটাকে চালনা করবার জন্য কারেন্সি, সেই সমস্ত গুলোকে চালনা করবার জন্য কারিগরি, ম্যানেজমেন্ট ইত্যাদি অনেক কিছু জড়িয়ে বাজার বলে একটা এন্টিটি তৈরি হয়। এবং এই বাজারের অস্তিত্ব সমাজ এবং রাষ্ট্রের সঙ্গে একটা অদ্ভুত সম্পূরক অস্তিত্ব বা সাপ্লিমেন্টারি অ্যান্ড কমপ্লিমেন্টারি, বা এই ধরনের, সাপ্লিমেন্টারি তো নয়, এক কমপ্লিমেন্টারি অস্তিত্বের মধ্যে পড়ে বলে মনে করা হয়। কিন্তু এরও মূল বিষয়বস্তু হচ্ছে সম্পদ তৈরি, অর্থাৎ ওয়েলথ তৈরি, ক্রিয়েটিং দ্য ন্যাশনাল ওয়েলথ, ক্রিয়েটিং ইন্ডিভিজুয়াল ওয়েলথ, ক্রিয়েটিং কমিউনিটিজ ওয়েলথ। সম্পদ তৈরি করা এর একটা বড় কাজ, কর্মসংস্থান তৈরি করা একটা বড় কাজ। আমরা সবাই কোনো না কোনো বাজারের দেওয়া কাজে যুক্ত বলে আমাদের কর্মসংস্থান হয়েছে। এমনকি রাষ্ট্র যেসব কর্মসংস্থান দেয় তার মধ্যেও বাজারের একটা অংশ জড়িয়ে থাকে। আর যেটা তার সঙ্গে জড়িয়ে থাকে সেটা হচ্ছে আর্থিক বিনিময়। এবং শুধু আর্থিক বিনিময় বললে কারেন্সির বিনিময় মনে হবে তা নয়, মানে আর্থিক বিনিময় বলতে আরো একটু বড় বোঝায়। আরেকটা জিনিস আমি লিখিনি, সেটা লিখতেই পারতাম, সেটা হচ্ছে যে বস্তুর বিনিময় বা জিনিসপত্রের বিনিময় বা প্রোডাক্টসের বিনিময়। এই নানা ধরনের বিনিময় বাজারের মূল বিষয়বস্তুর মধ্যে পড়ে। এই যে তিনটে বড় এন্টিটি আছে, সিভিল সোসাইটি কিন্তু তার থেকে একটা সম্পূর্ণ ডিস্টিংক্ট আলাদা এন্টিটি। এবং এইটাকে মোটামুটি ভাবে বিংশ শতাব্দীর ধারণায় যদি ফেলি, তাহলে বলা যেতে পারে যে সিভিল সোসাইটিটা হচ্ছে কিন্তু এক কথায় খুব বৃহত্তর জনকল্যাণ, এর স্বার্থে একজোট হওয়া মানুষ। এই যে একজোট হওয়া, এই একজোট হওয়াটা মানুষ নানাভাবে হয়। আমি একটা খুব সাধারণভাবে বলতে পারি যে একটা সাংস্কৃতিক গানের দল চালানো বা একটা নাচের দল চালানোর জন্যও
একটা সুস্থ সংস্কৃতিকে এক জায়গায় করার জন্যেও একটা কবিতা বা সাহিত্য সভাও একটা একজোট হওয়া, আবার ট্রেড ইউনিয়নও একটা ধরনের একজোট হওয়া, আবার সাধারণ মানুষ একটা কোনো বিশেষ কাজের জন্য একজোট হলো, কোনো একটা বিপদে বা কোনো একটা প্রয়োজনে, সেটাকেও একজোট হওয়া। অর্থাৎ একজোট হওয়ার প্রক্রিয়াটা এবং একজোট হওয়ার কারণটা নানা রকম হতে পারে। এবং কিন্তু এখানে এই যে জনকল্যাণ, এই জনকল্যাণের একটা খুব, এক কথায় বলা যায়, খুব হোলিস্টিক চেহারা নিয়ে এই জনকল্যাণটাকে ভাবতে হয়। তার মধ্যে আর্থিক কল্যাণ পড়ে, তার মধ্যে সামাজিক কল্যাণও পড়ে, সাংস্কৃতিক কল্যাণও পড়ে, মানসিক এবং এখনকার সময়ে পরিবেশিক বা এনভায়রনমেন্ট কল্যাণও এটা পড়ে। অর্থাৎ সিভিল সোসাইটিটা এক অর্থে এখানে যেটা বিষয় বস্তু, সেটা এই বিষয়ে বিশেষ করে বোঝার প্রয়োজন, সেটা হচ্ছে সমাজ এবং সিভিল সোসাইটি এই দুটো কিন্তু এক জিনিস নয়। সমাজের মূল জায়গাটা হচ্ছে সমাজের পারস্পরিক সম্পর্কের জায়গা এবং তার তার চালনা করার যে জায়গা। অন্য অন্য দিক থেকে দেখলে সিভিল সোসাইটি কিন্তু একটা বিশেষ কারণে তৈরি হওয়ার, মানুষের এক এক জায়গায় হয়ে কাজ করার একটা প্রক্রিয়া, একটা শক্তি, একটা ফোর্স, একটা এন্টিটি, এটাকে বলা যেতে পারে। এইখানে প্রশ্নটা উঠবে যে তাহলে এর মূল বিষয়বস্তুটা কি? এই বিষয়বস্তুটার ভিতরে ঢুকতে গেলেই আমাদের অ্যাকচুয়ালি সিভিল সোসাইটির কেন প্রশ্নটার দিকে আমরা চলে যেতে আস্তে আস্তে শুরু করতে পারি। এই যে বৃহত্তর জনকল্যাণের কথা বলা হচ্ছে, তার মধ্যে কিন্তু এই জনকল্যাণের একটা নিজস্ব ভিত্তি আছে এবং সেই ভিত্তিটা সমাজের পারস্পরিক সম্পর্কের মধ্যে যে আধার, যার মধ্যে ধর্ম, আচার, জাতি, বর্ণ, রং ইত্যাদি অনেক কিছু পড়ে, তার থেকে সম্পূর্ণ আলাদা। এবং এই ভিত্তিটার মধ্যে প্রধান যেটা মানে ভিত্তি, সেটা হচ্ছে যে যে কোনো দুটি পৃথিবীর মানুষ, সে যেই হোক না কেন, তার রং, জাতি, ধর্ম, তার চেহারা, তার লিঙ্গ, তার যাই হোক না কেন, সে কিন্তু সমান। এই ধারণাটা হচ্ছে, আমি বলবো, সব থেকে বড় ভিত্তি। এবং প্রত্যেকটি মানুষের যে ইংরেজিতে বলে ডিগনিটি, আমি মর্যাদা কথাটা ব্যবহার করলাম, এই মর্যাদাটাও সমান। তার পকেটে কত টাকা আছে বা তার কটা বাড়ি আছে বা তার কটা গাড়ি আছে, তার তাকে ছেড়ে দিয়েও বলতে হয় যে মর্যাদা, সমতা, বহুমাত্রিকতা, প্লুরালিজম। প্লুরালিজম কিন্তু একটা খুব জেনেরিক টার্ম, প্লুরালিজম কথাটা বা বহুমাত্রিকতা কথাটা। এই প্লুরালিজমটা ধর্মের প্লুরালিজম হতে পারে, এই প্লুরালিজমটা আচারের প্লুরালিজম হতে পারে, এই প্লুরালিজমটা পোশাক আশাকের প্লুরালিজম হতে পারে, খাদ্যাভ্যাসের প্লুরালিজম হতে পারে, সাংস্কৃতিক জীবনযাপনের প্লুরালিজম হতে পারে। বহুমাত্রিকতা কথাটা খুব জেনেরিক, কিন্তু এই বহুমাত্রিকতার স্বীকৃতি এবং বহুমাত্রিকতাকে মর্যাদা দেওয়াটা এই জনকল্যাণের ভিত্তি বলে মনে করা হয়। এবং তার সঙ্গে জুড়ে যায় যেটা, সেটাকে বলা হয় সাংস্কৃতিক সহনশীলতা বা কালচারাল টলারেন্স। কালচারাল টলারেন্স কথাটা বলাই বেটার, কারণ রিলিজিয়াস টলারেন্স তার মধ্যে একটা অংশ হিসেবে ধরা হয়, সবটা রিলিজিয়াস টলারেন্স নয়। মূল বিষয়বস্তুটা তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে এক অর্থে সিভিল সোসাইটি কিন্তু এক ধরনের বৃহত্তর জনকল্যাণ, তার বিষয়বস্তুটা। এবং সেই দিকে এগোতে গেলে তার সঙ্গে যে সমাজের সংস্কারের প্রয়োজন হয়, সেই সংস্কারের শক্তিটাকে বলা হচ্ছে সিভিল সোসাইটি। এখানে খুব মানে বলা যেতে পারে যে এই যে জনকল্যাণ এবং সংস্কারের কাজ পৃথিবীতে বহু সময় বহু ভাবে হয়েছে। আমাদের দেশে মানে একটা সময় ছিল যখন প্রায় মানে ভারতবর্ষের বিভিন্ন অংশে এই ধরনের সংস্কারের কথা এসেছে, যারা এক অর্থে কিন্তু নতুন সিভিল সোসাইটি তৈরি করার কথাই বলেছে। আজকে এই এই কদিন আগে বিদ্যাসাগরের 200 বছর গেল। বিদ্যাসাগরের যে কাজ, সেই কাজকে যদি আমরা 4টে ভাগে ভাগ করি, বিধবা বিবাহ, মানে প্রাইমারি শিক্ষা, নারী শিক্ষা এবং সাধারণ জনকল্যাণ, 4টে কাজই কিন্তু সমাজের নতুন
এই জনভিত্তি তৈরি করার দিকে বলা যেতে পারে। কাজী আমি বিদ্যাসাগর 200 বছর আগেকার মানুষ ছিলেন থেকে শুরু করে যখন তামিলনাড়ুতে পেরিয়ারের আন্দোলন হচ্ছে, বা কেরালাতে নারায়ণ গুরুর নেতৃত্বে আন্দোলন হচ্ছে, বা মহারাষ্ট্রে জ্যোতিবা ফুলে দলিতদের জন্য স্কুল তৈরি করছেন 1854 সালে, বা আমাদের এখানে যখন বেগম রোকেয়া বা সাখাওয়াত তিনি মুসলমান মেয়েদের জন্য স্কুল তৈরি করার জন্য লড়াই করে যাচ্ছেন, এই গল্পগুলো প্রত্যেকটাই বড় বড় করে বলা যেতে পারে, কিন্তু প্রত্যেকটা গল্পের মধ্যেই কিন্তু একটা বৃহত্তর জনকল্যাণ এবং এক ধরনের সামাজিক সমতা, মর্যাদা, প্লুরালিজমের ভিত্তিতে একটা সমাজ তৈরি, যেটাকে সিভিল সোসাইটি তৈরি করার কাজ বলে মনে করা হয়। এই যে চারটে যে অঙ্গ, এই চারটে অঙ্গকে যদি বুঝতে পারি তাদের নিজেদের জায়গা কোনটা, তাহলে সিভিল সোসাইটির জায়গা কোনটা, এইটাকে বুঝতে আমাদের একটু সুবিধা হবে। আমি যদি এগোতে চাই তাহলে এগোবো যে প্রথম যেটা, এবং মনে হয় সেটাই আমাদের আজকের জন্য খুব জরুরি, সেটা এই যে সমাজের যে নিয়ম, তার মধ্যে বহু ধরনের নিয়ম থেকে সমাজ তৈরি হয়। অনেকে বলে যে একটা মানুষ তার মায়ের পেটের মধ্যে থাকার সময় থেকে সে নিয়মের মধ্যে পড়ে যায়। সে কি খাবে সেটা সমাজ তৈরি করে দেয়। সেই পেটের মধ্যে যে ছানাটি আছে সেটি যদি মেয়ে হয় তাহলে সে একরকম খাবে, আর সেটি যদি ছেলে হয় তাহলে সে আরেক রকম খাবে। থেকে শুরু করে সেই তার মা কতটা আর্থিক সামর্থ্য আছে তার উপর নির্ভর করছে সে কি খাবে ইত্যাদি। কাজে সমাজের নিয়ম, মানে পশ্চিম বাংলায় থাকলে সে তার মা মাছ খেতে পারে, আর অন্য জায়গায় থাকলে তার মা অ্যানিমাল প্রোটিন পাবে না হয়তো। কাজে সমাজের নিয়মটা একটা মানুষ তার মায়ের পেটে থাকার থেকে শুরু করে, আমি যদি হিন্দু নিয়মের কথা যাই তাহলে মৃত্যুর পরে শ্রাদ্ধ পর্যন্ত সেই নিয়মের প্রয়োগ দিয়ে সমাজের সম্পর্কগুলিকে আমরা বাঁধতে পারি বা চিনতে পারি। মানে জন্মানো থেকে মৃত্যু পর্যন্ত একটি ব্যক্তিকে সমাজ, তার সমুদায় বা তার সম্প্রদায় প্রতি মুহূর্তে তার নিয়মগুলো মনে করিয়ে দিতে থাকে। সে যদি মেয়ে হয় তাহলে তাকে এক ধরনের নিয়ম মনে করায়, সে যদি পুরুষ হয় তাহলে এক ধরনের নিয়ম মনে করায়, সে যদি দলিত হয় তাহলে আরেক ধরনের নিয়ম মনে করায়, সে যদি ঠাকুর হয় তাহলে আরেক ধরনের নিয়ম হয়, সে যদি গুজরাটের হয় তাহলে এক ধরনের হয়, সে যদি আসামের হয় তাহলে আরেক ধরনের হয়। বহুভাবে বহু নিয়মের দিক থেকে মানুষ কিন্তু এই নিয়মের মধ্যে থেকে বড় হয়ে সমাজের মধ্যে জীবন যাপন করে সে মৃত্যুর দিকে যায়। অন্যদিকে সিভিল সোসাইটি কিন্তু ব্যক্তি এবং সমষ্টিকে মিলে নিরন্তর চেষ্টার মাধ্যমে তৈরি করতে হয়। অর্থাৎ এমন নয়, যে কারণে আমি পরের লাইনটাতে লিখেছি, মানুষ সমাজে জন্মায়, সমাজে বড় হয়, সমাজে মারা যায়। মানুষ কিন্তু সিভিল সোসাইটিতে জন্মায় না, মানুষ সিভিল সোসাইটি তৈরি করে। এই যে তফাৎটা, এই তফাৎটা কিন্তু খুব মৌলিক তফাৎ। সেটা হচ্ছে আপনি এবং যেটা আরেকটা জিনিস বলা খুব দরকার, সেটা হচ্ছে যে সিভিল সোসাইটির যে কাজ, সেই কাজ বলতে আমি মানে শুধু আন্দোলনকে বলছি না, যে কোনো কাজকেই ধরা যাক না কেন, সেই কাজ কিন্তু বহু ক্ষেত্রেই সমাজের নিয়মের বিপক্ষে চলে যেতে পারে। কারণ সমাজের নিয়ম সবসময় যে ওই যে সমস্ত ভিত্তির উপরে নির্ভর করে সিভিল সোসাইটি তৈরি হয়, সেই ভিত্তির সঙ্গে একভাবে একই সুরে গান গায় না। এই জায়গাটায় খুব বড় তফাৎ হয়ে যায়। সেই কারণে আমরা মানে এটা তাত্ত্বিকরাও বলেছেন এবং আজকের অভিজ্ঞতা তাই বলে যে মানুষ সমাজে জন্মায় ঠিকই, কিন্তু মানুষ সিভিল সোসাইটিতে জন্মায় না, সিভিল সোসাইটি মানুষকে তৈরি করতে হয়। এই কারণে আরেকটা কথাও এসে যায়, সেটা হচ্ছে যে যেমন ধরো আমার আইডেন্টিটি, এই আজকে আইডেন্টিটি নিয়ে বহু চর্চা হয়েছে, বিশেষ করে কাস্ট আইডেন্টিটি, ইথনিক আইডেন্টিটি। সমাজতাত্ত্বিকরা একটা জিনিস বলেন, যে জিনিস তুমি জন্মানোর আগে থেকে বা জন্মানোর মুহূর্ত থেকে তোমাকে অলরেডি বলে দেওয়া হয়েছে, সেই জিনিসটা তোমার মানে তোমার তোমার ডেস্টিনড আইডেন্টিটি হবে। তুমি সেটা জন্মানোর সময় তোমার সেটা আইডেন্টিটি হতে পারে,
কিন্তু সেইটাই তোমার ডেস্টিনড আইডেন্টিটি হবে, এটার মতো কোনো মানে ভুল যুক্তি আর হতে পারে না। অর্থাৎ তুমি নিজে কোন আইডেন্টিটিতে আলটিমেটলি পৌঁছতে চাইছো, সেই পৌঁছানোর প্রক্রিয়াটার মধ্যে কিন্তু মানুষ নতুন আইডেন্টিটি তৈরি করতে চায় এবং করতে পারে। এই প্রক্রিয়াটাও কিন্তু সিভিল সোসাইটি তৈরি করার প্রক্রিয়ার মধ্যে পড়ে। যে মানুষ দলিত সমাজে জন্মাচ্ছে, যে মানুষ যদি একজন বড় একটা বাচ্চা জন্মায় আসামে, বা একটা ওরাও বাচ্চা জন্মায় ইয়েতে সাঁওতাল পরগনায়, বা একটা বাল্মীকি সমাজের একটা বাচ্চা জন্মায়, তাকে তার আইডেন্টিটিটা সমাজ বলে দিচ্ছে। কিন্তু তেমন তোর হওয়ার কোনো প্রয়োজন নেই যে তাকে সেই আইডেন্টিটিটা তার জীবনের ডেস্টিনি হয়ে যাবে। এই জায়গাটা খুব বড় একটা তফাৎ, সেটা মনে করানো দরকার। এবারে যেটা অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এই একজোট হওয়ার ইতিহাসটা নতুন কিছু নয়। মানুষ একজোট হয়েছে মানে যবে থেকে মানুষ এক কথায় বলতে পারি যে যবে থেকে মানুষ এই আফ্রিকার থেকে বেরিয়ে আস্তে ছোট ছোট গ্রুপে সারা পৃথিবী আস্তে আস্তে পৌঁছে গেছে। আজকাল তো খুব সুন্দর একটা মানে ম্যাপ পাওয়া যায় যে সেই আফ্রিকার প্রথম মানুষ থেকে শুরু করে কিভাবে মানুষ চায়নায় পৌঁছে গেল, কিভাবে মানুষ ভারতে এলো, কিভাবে মানুষ অস্ট্রেলিয়ায় পৌঁছে গেল, ইত্যাদি ইত্যাদি। এই যে পৌঁছে যাওয়ার যে মানে ইতিহাস, এবং সেই সূত্রে মানে সভ্যতা তৈরি করার যে ইতিহাস, মানুষ সভ্যতা বা মানব সভ্যতা তৈরি করার ইতিহাস, তার মধ্যে একজোট হওয়াটাই মানুষ অনেকে মনে করেন ইতিহাসবিদরা যে সব থেকে বড় হাতিয়ার ছিল। ইনফ্যাক্ট একটা খুব ভালো উদাহরণ বলা যায়, সেটা হচ্ছে যে অন্যান্য প্রাণীরাও কিন্তু একজোট হয়ে কাজ করে। পিঁপড়েদের দেখা যায়, বীজদের মানে মৌমাছিদের দেখা যায়, হাতিদেরও দেখা যায়, বা সমস্ত অন্যান্য প্রাণীরাও অনেকেই একজোট হয়ে কাজ করে। কিন্তু তাদের একজোট হওয়ার যে মানে যে প্রক্রিয়া এবং যা পরিসর, সেই পরিসর এবং প্রক্রিয়া আসলে খুব ছোট একটা স্পেসের মধ্যে হয়। এই মানুষের একজোট হওয়ার সব থেকে বড় যেটা তফাৎ, যে কারণে আলটিমেটলি মানব ইতিহাসে মানুষই সব থেকে শক্তিশালী হয়ে গেল, তার কারণ হচ্ছে মানুষই একমাত্র প্রাণী যে খুব লার্জ স্কেলে একজোট হয়ে যেতে পারে, কোঅপারেট করতে পারে খুব লার্জ স্কেলে মানুষ, মানে একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষ। এর উদাহরণ হিসেবে ধরে নেওয়া হয়, একটা উদাহরণ বলা হয়, বিভিন্ন বইতে বলা হয়েছে যে পোস্টাল সার্ভিস একটা খুব বড় উদাহরণ। সারা পৃথিবীর মানুষ, আপনি আজকে পোস্ট অফিসে একটা চিঠি ড্রপ করছেন, বলিভিয়া একটা ঠিকানা লিখে, সেই চিঠির পোস্টকার্ডটা বা সেই চিঠির লেটারটা পৌঁছে যাচ্ছে বলিভিয়াতে একটা অদ্ভুত প্রক্রিয়ায়। এটা একটা খুব ম্যাসিভ স্কেলের কোঅপারেশন এবং একজোট হওয়ার প্রক্রিয়া না থাকলে এটা সম্ভব ছিল না। এই ইতিহাসটা চিরকালই ছিল, কাজে মানুষের একজোট হওয়ার ইতিহাসটা খুব নতুন নয়। সিভিল সোসাইটি এক বিশেষ ধরনের একজোট হওয়া, এবং এই বিশেষ ধরনের একজোট হওয়াটা আমাদের সারাক্ষণ মনে রাখতে হবে যে শুধুমাত্র মানুষ একজোট হলেই সিভিল সোসাইটি তৈরি হয় না। এক ধরনের বিশেষ একজোট হওয়াটাকেই সিভিল সোসাইটি তৈরি করে। সেই একজোট হওয়ার ভিত্তিটা আমি আগের স্লাইডে বললাম, যে ওই ভিত্তিটা হচ্ছে এক মানে সামাজিক সমতাকে বিশ্বাস করা, রং জাতি বর্ণ ব্যতিরেকে যে সমতা, সেই সমতা মর্যাদাকে বিশ্বাস করা, ইত্যাদি ইত্যাদি। এইবারে আমি একটুখানি সময়ের অনুযায়ী পরিসরটা বলবো, যেটা কিছুটা আমি আগে অনেকটাই বলেছি। একটা হচ্ছে যে রাষ্ট্রের পরিসরটা আমাদের সবারই জানা। প্রথম যেটা বলা যেতে পারে শাসন, এবং শাসন করতে গিয়ে যে শাসনতন্ত্র, তার জন্য যে আইনের প্রয়োজন, সেই আইনকে রক্ষা করার জন্য আদালতের প্রয়োজন, এবং এই শাসনতন্ত্রের জন্য রাজনীতির প্রয়োজন, রাজনীতির জন্য রাজনীতির দল প্রয়োজন, সেই দলকে চালানোর জন্য নেতার প্রয়োজন, দেশটাকে চালানোর জন্য একটা অর্থনীতির প্রয়োজন। রাষ্ট্রের একটা কর্তৃত্ব তৈরি করতে গেলে, অথরিটি অফ দ্য স্টেট যাকে বলে, সেই অথরিটিটা তৈরি করতে গেলে এক ধরনের, ইংরেজিতে বলা হয় লেজিটিমেসি, বা এক ধরনের বিশ্বাসযোগ্যতা তৈরি করার প্রয়োজন হয়। সেই বিশ্বাসযোগ্যতাটা তৈরি করার প্রক্রিয়াটার মধ্যে কর্তৃত্বের অস্তিত্বটা টিকে থাকে।
তার সঙ্গে মিলিটারি, দেশের সীমানা, আমলাতন্ত্র, ক্ষমতা ইত্যাদি তো আছেই। এই পরিসরটাকে আমরা এক অর্থে খুব পরিচিত পরিসর, এটা আমাদের, এটাকে রাষ্ট্রের পরিসর বলতেই পারি। একইভাবে সমাজের পরিসরটাও কিন্তু খুব সুনির্দিষ্টভাবে থাকে, যদিও আমরা অনেক সময়তে কোনটা সমাজের পরিসর আর কোনটা রাষ্ট্রের পরিসর এটা বিভিন্ন ইতিহাসের বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে বিভিন্ন সমাজে একটা মানে রাষ্ট্র সমাজের ভিতর ঢুকে যাচ্ছে, সমাজ রাষ্ট্রের ভিতর ঢুকে যাচ্ছে, এই ধরনের জিনিস সবসময় হতে থাকে। কিন্তু খুব পরিষ্কারভাবে বলতে গেলে স্টিল এটাও বলা খুব জরুরি যে সমাজের পরিসরটা হচ্ছে পরিবার, সামাজিক সম্পর্ক, যেখানে সমুদায় এবং সম্প্রদায় দুটোই বললাম, বহু ধরনের আচার, সেই আচারের মধ্যে আমি সংস্কার, কুসংস্কার, মানে সুসংস্কার সবকিছুর মধ্যেই সেই আচার পড়ে। একজন একটা আহ গুজরাটের যে কোনো পরিবারে আপনি যদি গিয়ে দাঁড়ান, তাহলে একটা ঠান্ডা জল এনে দেওয়ার যে আচার, সেই আচারের মধ্যে সেটাকে সুআচারই বলবো, সেটা কুসংস্কার নাও থাকতে পারে। এগুলো কালচারাল প্র্যাকটিস থেকে তৈরি হয়। তারপরে মানুষের সঙ্গে মানুষের ভাব, ভালোবাসা, মেলামেশা, বিবাহ, ধর্ম, আধ্যাত্মিকতা, এই ভাষার যে বিনিময়, তার রান্না, কুজিন, রান্না আমি এক অর্থে বাংলায় লিখছি, কুজিন কথাটা ঠিক, পোশাক, গান বাজনা, ছবি, সব মিলিয়ে একটা সমাজের পরিসর তৈরি হয়। আমরা এটুকু জানি যে বিভিন্ন সময়েতে রাষ্ট্র এই পরিসরের মধ্যে ঢুকে গিয়ে নানা ধরনের মানে ঠিক কাজ, ভুল কাজ অনেক কিছুই করতে শুরু করে। আবার সমাজের এই সব কিছু নিয়ম অনেক সময় রাষ্ট্রের মধ্যে ঢুকে গিয়ে রাষ্ট্রটাকেই একটা খুব, সব থেকে যেটা পরিচিত হয়ে গেছে সেটা হচ্ছে ধর্মীয় রাষ্ট্র হয়ে যায়, অথবা এক ধরনের রঙের রাষ্ট্র হয়ে যায়। অ্যাপারথাইড তার একটা বড় উদাহরণ, যে সাদা রং না হলে শাসন হবে না, সেরকম ধরনের জিনিস হয়ে যেতে পারে। কিন্তু সেইটা ছেড়ে দিয়েও বলতে পারি যে পরিসর দুটো আলাদা। এইখানে যেটা তৃতীয় অংশ, সেটা হচ্ছে সিভিল সোসাইটির পরিসরটা সঙ্গে যেটা আগে বলেছি তার খুবই জড়িত আছে। সেটা হচ্ছে এক ধরনের একতা যেটা সমতার ভিত্তিতে তৈরি। সেই একতা আপনি ট্রেড ইউনিয়নের মধ্যে পেতে পারেন, যেখানে সমস্ত শ্রমিককে বলা হচ্ছে তোমরা এক, বৃহত্তর জনস্বার্থের জন্য মানুষ এক জায়গায় হয়ে, এই কোভিডের সময়তেই দেখুন না যে কত অসংখ্য মানুষ, ছোট বড়, নানা অনেকখানি বড় আকারে এক জায়গায় হয়ে অন্য মানুষকে সাহায্য করার চেষ্টা করেছে। সেখানেও কিন্তু এক ধরনের উপলব্ধি থেকে এই একজোট হওয়াটা তৈরি হয়। সেই উপলব্ধিটা হচ্ছে যে বৃহত্তর জনস্বার্থ একটা উপলব্ধি, এক জায়গায় হয়ে অন্যের জন্য কাজ করাটা এক ধরনের উপলব্ধি, এবং এটা যে একটা গণতন্ত্রের খুব মৌলিক এটাকে বোধ, যে কথাটা বলা যেতে পারে বাংলায়, আমি ওইখানে ইংরেজি কথাটা টেনে আনছি, সেটা হচ্ছে কেয়ার। এই যে গণতন্ত্রের যেটা খুব মৌলিক বোধ, সেটা হচ্ছে আই কেয়ার, এবং আই কেয়ার ফর অ্যানাদার পার্সন হু আই থিঙ্ক ইজ ইকুয়াল টু মি। এই বোধটা থেকে গণতান্ত্রিক কথার ভিত্তিটা তৈরি হয়, এবং তার সঙ্গে বহুমাত্রিকতা জুড়ে যায়, অর্থাৎ আই কেয়ার ফর দ্যাট পার্সন নো ম্যাটার সে কি রকম, তার রং কি, তার জাতি কি, তার সে কি খায় ইত্যাদি, তার উপর। কাজে গণতান্ত্রিকতার সঙ্গে এই সম্প্রীতি, বহুমাত্রিকতা, দ্য সেন্স অফ ফান্ডামেন্টাল হিউম্যান কেয়ার, তার সঙ্গে সুশীলতা কিছুটা জুড়ে যায়। সুশীলতাটা অনেক কিছু লোক বলে থাকেন সুশীলতার খুব বড় একটা ব্যাপার আছে, আমার একটু মাঝে মাঝে খটকা লাগে। এবং স্বাধীনতার কথাটা জুড়ে যায়, এবং আমি স্বাধীনতার কথাটা ফিরে আসবো একটু দু তিনটে স্লাইড পরেই। এবং অবভিয়াসলি এখনকার সময়েতে পরিবেশিকতা কথাটাও জুড়ে যায়, কারণ পরিবেশের সঙ্গে, পরিবেশটা শুধুমাত্র একটা শৌখিনতা নয়, পরিবেশের সঙ্গে মানব সভ্যতার অস্তিত্ব, পরিবেশের সঙ্গে মানুষের মানুষের যে অসমতা, সেই অসমতার যে সম্পর্ক, অর্থাৎ এটা সবাই জানে যে আজকে যদি ক্লাইমেট চেঞ্জের ফলে সব থেকে বেশি যেসব জায়গাগুলো এফেক্টেড হবে আগে, সেই জায়গাগুলোতে গরিবরা থাকে। কাজে পরিবেশিকতাটা শুধুমাত্র পরিবেশিক শৌখিনতা নয়, কিন্তু তার সেখানেও একটা গণতান্ত্রিকতা এবং সমতার ভিত্তিতে একতা এর পরিসরের একটা বড় জায়গা আছে। কাজেই
সিভিল সোসাইটির পরিসরটা এইভাবে তৈরি হতে পারে বলে আমার মনে হয়েছে, এবং আমি যতটুকু দেখেছি বিভিন্ন জায়গা থেকে এইভাবে মানুষ ব্যাখ্যা করার চেষ্টা করেছে, বোঝার চেষ্টা করেছে। এইবারে যদি আমি বলি যে সিভিল সোসাইটির শক্তিটা আমরা কিভাবে দেখেছি পৃথিবীর ইতিহাসে, বহুভাবে বহু দিকে সেটা কিন্তু বাহিত হয়েছে। একটা বড় সময় ধরে সেখানে সংস্কারের দিকে বাহিত হয়েছে। সেই সংস্কার আপনি আজকে ঈশ্বরচন্দ্রকে মনে করছেন, বিদ্যাসাগরকে আপনি 1960-এর দশকের কালোদের আন্দোলনের কথা মনে করুন, সিভিল রাইটস আন্দোলনের কথা মনে করুন, মার্টিন লুথার কিং জুনিয়রের কথা মনে করুন, আপনি সেই ধরনের একই ধরনের সমাজ সংস্কারকের থেকে অন্যান্য অনেক দেশেই সেই কথাটা মনে করতে পারেন। আপনি অ্যাপারথাইডের বিরুদ্ধে সাউথ আফ্রিকাতে যে ব্ল্যাকদের আন্দোলন, তার কথা মনে করতে পারেন। কাজেই বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন দেশে বিভিন্ন সামাজিক সেটিং এ সিভিল সোসাইটির যে শক্তিটা সংস্কারের দিকে অনেক বেশি ব্যবহৃত হয়েছে, অনেক দিকে এগিয়ে অনেক বেশি কাজ করেছে। আপনি মেয়েদের আন্দোলনের কথাই মনে করুন, বা আরো অনেক উদাহরণ দেওয়া যায়। আবার কখনো কখনো রাষ্ট্রিক দায়বদ্ধতা অর্থাৎ অ্যাকাউন্টেবিলিটি অফ দ্য স্টেট সেই দিকে ধায়িত হয়েছে। এইটা আমি ইচ্ছে করে লিখেছি, তার কারণ আমাদের দেশেরই যদি আপনি সাম্প্রতিক ইতিহাস দেখেন, তাহলে দেখবেন যে রাষ্ট্রকে দায়বদ্ধ করার যতগুলো প্রক্রিয়া গত 30-35 বছরে দেখা গেছে, তার মধ্যে সব থেকে আমার প্রিয় উদাহরণ হচ্ছে যখন 2000 সালে একটা সময় এলো, যে সময়টাতে একদিকে অনাহারের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চল থেকে, অন্যদিকে কেন্দ্রীয় সরকার খাদ্য বলতে মূলত চাল এবং গম, সেগুলো এক্সপোর্ট করার জন্য একটা ব্যবস্থা নিতে শুরু করলো। সেই সময় একদল লোক সুপ্রিম কোর্টে গিয়ে বললেন যে আমাদের এফসিআই এর গুদামে এত পরিমাণ খাদ্য আছে, এতগুলি লোক অনাহারে আছে, অথচ রাষ্ট্র খাদ্য সুরক্ষা না দিয়ে রাষ্ট্র এক্সপোর্ট করে অর্থনীতি সম্পদ তৈরি করার চেষ্টা করছে। সুপ্রিম কোর্ট তখন একটা খুব ল্যান্ডমার্ক জাজমেন্ট দিয়েছিল। সেই জাজমেন্টটা এই যে সেটা জাজমেন্ট নয়, সেটা বলেছিল যে আমরা এখন থেকে আগামী 10 বছর 15 বছর মনিটর করব যে রাষ্ট্র কতটা খাদ্য সুরক্ষার জন্য চেষ্টা করছে। আমি একটা উদাহরণ দিলাম, আমার সময় যদি আরো অনেক থাকতো তাহলে আমি আরো অনেকগুলো উদাহরণ দিতে পারতাম যেখানে রাষ্ট্রিক দায়বদ্ধতাকে যে সামনে নিয়ে আসা বা রাষ্ট্রিক দায়বদ্ধতাকে রাষ্ট্রকে চিনিয়ে দেওয়া, এটার কাজ আমাদের দেশে হয়েছে। আপনি রাইট টু ইনফরমেশনের কথা মনে করুন। ইনফ্যাক্ট আমি একটা সময়তে একটা জায়গায় লিখেও ছিলাম, আমাদের ছাত্রছাত্রীদের আমরা পড়াইও, সেটা এই যে মোটামুটি ভাবে 1990-এর দশক বা 1980-র দশকের শেষের দিক থেকে 2013-14 পর্যন্ত যতগুলি খুব সুদূর প্রসারী নীতির বদল হয়েছে, সেখানে মূল ভূমিকাটা কিন্তু সিভিল সোসাইটি থেকে এসেছে। সেটা তথ্যের অধিকার আইনের থেকে জন্য হতে পারে, খাদ্য সুরক্ষার আইনের জন্য হতে পারে, শিক্ষার আইনের জন্য হতে পারে, স্ট্রিট ভেন্ডার্সদের জন্য আইন হতে পারে। আপনি একটার পর একটা উদাহরণ, এমনকি ডিসেবিলিটি অ্যাক্টও হতে পারে, নির্ভয়া অ্যাক্ট হতে পারে, অনেক কিছু হতে পারে তার উদাহরণ হিসেবে। কাজী রাষ্ট্রীয়, এটা আমি আমাদের দেশের উদাহরণ দিচ্ছি, রাষ্ট্রিক দায়বদ্ধতা নিয়ে ইউরোপ আমেরিকায় তো তার ভুরি 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 উদাহরণ আছে, যেখানে আপনারা যদি সেই বিখ্যাত হলিউডের ছবি দেখেন যে এরিন ব্রকোভিচ, যেখানে একটা জলের কোম্পানিকে আলটিমেটলি দায়বদ্ধ করা হয়েছিল এবং তাদের বোধহয় ক্রোমিয়াম পয়জনিং হচ্ছিল সেখান থেকে বা কিছু একটা, এরকম বহু ছবি আছে, বহু গল্প আছে, বহু কাহিনী আছে। আবার অন্য সময় কখনো যে পীড়িত অংশের অধিকারের জন্য লড়াই করেছে সিভিল সোসাইটি, এবং তার উদাহরণও অনেক দেওয়া যায়। পীড়িত অংশের অধিকারের জন্য লড়াই, আপনি আমাদের দেশের উদাহরণ তো সব থেকে বড় হচ্ছে দলিত উদাহরণ। দলিতদের রাজনৈতিক দল যতগুলো যা কিছু না আছে, আসলে খুব বেশি একটা নেই, কিন্তু দলিতদের সামাজিক এই যে সিভিল সোসাইটির শক্তি, এই শক্তিটা অনেক বেশি বিস্তৃত, সেটা পরিষ্কারভাবে দেখা যায়। আজকে সাঁওতাল পরগনাতে
পাতালগড়ি বলে একটা জায়গাতে, মানে ঝাড়খণ্ডে, তারা সমস্ত রাষ্ট্রের সমস্ত শক্তিকে বলেছে যে এই মানে লক্ষ্মণ রেখার এদিকে তোমরা আর আসবে না, এই দিকটা হচ্ছে আমাদের, ওদিকটা তোমাদের। এইরকম একটা শক্তির জায়গায় তারা পৌঁছে গেছিল। সেটাও কিন্তু মূলত সিভিল সোসাইটির শক্তি থেকে এসেছে। কাজী পীড়িত অংশের অধিকারের প্রশ্নটাও এসেছে, আবার কখনো কখনো একেবারেই রাষ্ট্রিক সংস্কারের প্রশ্ন এসেছে। এই খুব সাম্প্রতিক উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে এই যে বেলারুস বলে একটা দেশে যেখানে একটা ফেক ইলেকশন হলো, সেই ইলেকশনের পরে লক্ষ 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 মানুষ দিনের পর দিন রাস্তায় বেরিয়ে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে, একটা গুলি চলেনি, একটা লাঠি চলেনি, কিছু চলেনি, কিছু কামানে একটা দুটো ঘটনা হয়েছিল, তার বেশি কিছু হয়নি, কিন্তু কয়েক লক্ষ, এটা হচ্ছে একেবারে সাম্প্রতিক উদাহরণ বলছি, তারা পরিষ্কার বলল যে আমাদের, বলতে চেষ্টা করছে যে আমরা এই ইলেকশন মানি না, আমাদের পুরো ইলেকশন সিস্টেমকে সংস্কার করতে হবে, প্রধানমন্ত্রীকে রিজাইন করতে হবে। কাজী সিভিল সোসাইটির শক্তিটা বিভিন্ন সময়ে বিভিন্ন দিকে বাহিত হয়েছে। কোন দিকে কেন কখন বাহিত হয়েছে সেই আলোচনাটা খুব মানে জরুরি বটে, কিন্তু অনেক লম্বা আলোচনা হয়ে যাবে। আমি কয়েকটা উদাহরণ দেওয়ার এখানে চেষ্টা মাত্র করলাম। যদি একটু ইতিহাস ঘেটে নিই চট করে, আমাদের হাতে খুব বেশি সময় নেই। মোটামুটি 19 শতকটা খুব পিকুলিয়ার শতক, এই জন্য যে 19 শতকের মূল মন্ত্রটা ছিল ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এবং তার দৌলতে রাষ্ট্র, বাজার, টেকনোলজি এবং লেবার, এই তিনটি বস্তু, এই চারটি বস্তু বা এই চারটি বিষয়, এই তিন নয়, এটা চার হওয়া উচিত, এই আলোচনাটাই ছিল মুখ্য। সিভিল সোসাইটির কথাটা খুব বেশি সেখানে আসেনি, এবং 19 শতকের একটা বড় সময় ধরে আমরা দেখেছি সারা পৃথিবীতে ক্যাপিটালিজমের মানে বিস্তার, বিস্তৃতি, এবং অন্যদিকে আমরা এটাও দেখেছি শ্রমিক আন্দোলনের বিস্তৃতি, যার প্রথম ফল গিয়ে দেখা গেল সোভিয়েত ইউনিয়ন বা 1917 অক্টোবর রেভলিউশন। এই সময়টাতে সিভিল সোসাইটির কথা খুব একটা ছিল না। 20-এর দশকে এই কথাটা ফেরত চলে আসে। তার কিছু উদাহরণ আমি দিলাম যেগুলো আপনাদের কাছে সবই পরিচিত: কালোদের আন্দোলন, ব্ল্যাকদের আন্দোলন, শ্রমিকদের আন্দোলন, মহিলাদের আন্দোলন, জাতি সম্প্রদায়গুলির আন্দোলন, আমাদের দেশে সমাজ সংস্কারকদের নানা কাজ যেটা অনেক আগেই শুরু হয়েছিল, নানা সাংস্কৃতিক আন্দোলন যেটা লাতিন আমেরিকায় খুব বড় করে হয়েছে, আর লাতিন আমেরিকাতে আদিবাসী তথা ইন্ডিজেনাস পিপুল যাদের বলা হয়, যাদের আমরা এখানে আদিবাসী বা ট্রাইবাল বলি, সারা পৃথিবীতে তাদের ইন্ডিজেনাস পিপুল বলা হয়, তাদের আন্দোলন থেকে শুরু করে একটা নতুন ধরনের এই যে একতা এবং শক্তি, এই শক্তিটা চেহারা নিয়ে দেখা দেয় 20 শতাব্দীর বড় সময় ধরে। আর 60-এর 70-এর দশকে এসে তো একটা অদ্ভুত চেহারা নিয়েছিল। সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম ভিয়েতনাম বিরোধী আন্দোলন, যুদ্ধ বিরোধী আন্দোলন সারা পৃথিবীর বহু অঞ্চলে, নিউক্লিয়ার যুদ্ধ বিরোধী আন্দোলন, যেখানে আপনাদের মনে থাকবে বার্টন রাসেল, আইনস্টাইন এরা পর্যন্ত মাঠে নেমে পড়েছিলেন 1950-এর দশকে। হ্যাঁ, অ্যাপারথাইড বিরোধী আন্দোলনের কথা দেখতে পাচ্ছিলাম। আর 1980-র দশকে, 90-এর দশকে এসে ইউরোপের কমিউনিস্ট দেশগুলোতে স্বাধীনতাকামী আন্দোলনের উদাহরণ আছে। আফ্রিকা, লাতিন আমেরিকার দেশগুলোতে বিভিন্ন স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন, এবং সবশেষে বর্তমানে যেটা সব থেকে বেশি দেখা যাচ্ছে পরিবেশ আন্দোলন। মানে সিভিল সোসাইটির যে উত্থান যদি বলা যায়, উত্থানটা মূলত 20 শতকের 20th সেঞ্চুরির উত্থান, এটা নিশ্চিতভাবে আমাদের মেনে নিতে হবে। এবং এটাকে যদি আপনি আলাদা আলাদা করে ক্যাটাগরাইজ করেন, দেখলেন যে আমি আগের স্লাইডে যে ক্যাটাগরাইজেশন দেখালাম তার সঙ্গে এটা মিলে যাবে। আমি যদি এগোই একটুখানি, তাহলে যেটা দেখা যাবে সেটা হচ্ছে যে হ্যাঁ, 20 শতাব্দীর বেশিরভাগ সময় ধরে আমরা একটা গণতান্ত্রিকতার ঢেউ দেখেছিলাম। এটা মনে রাখবেন যে 1945 সাল নাগাদ থেকে শুরু হয়ে 1970-80 সাল পর্যন্ত পৃথিবীর বেশিরভাগ উপনিবেশগুলো স্বাধীন হয়েছে, এবং তার মধ্যে বেশ কিছু জায়গাতে গণতন্ত্রের একটা মানে উত্থান বলতে পারেন, গণতন্ত্রের প্রতি মানুষের কমিটমেন্ট, গণতন্ত্র তৈরি করার প্রতি মানুষের চেষ্টা, এটা আমাদের দেখতে পেয়েছিলাম। অন্যদিকে
পাশাপাশি একটা মানে সেই উপনিবেশ থেকে বেরিয়ে সেই সমাজতন্ত্রের একটা ঢেউও দেখা গিয়েছিল। এবং এর সঙ্গে আমরা সিভিল সোসাইটির উত্থান, এই তিনটে জিনিস একসঙ্গে দেখেছিলাম বিংশ শতাব্দীতে। গণতান্ত্রিকতার ঢেউ এশিয়া, আফ্রিকা, বহু যে অঞ্চল ধরে আপনি একটার পর একটা দেশ 1945 থেকে 1980-90 পর্যন্ত স্বাধীন, 90 এর পরেও হয়েছে। সমাজতন্ত্রের ঢেউটা আপনার শুরু হয়েছিল বিংশ শতাব্দীর প্রথম দিকে, পরের দিকে আরো বেশি করে আপনি দেখতে পেয়েছেন। মানে তার ভালো মন্দ নিয়ে আমি কথা বলছি না, আমি একটা ইতিহাসের পিরিয়ডকে ধরার চেষ্টা করছি এখানে। 21 শতকে এসে যেটা পরিষ্কার দেখা যাচ্ছে সেটা হচ্ছে সমাজতন্ত্রের ঢেউটা অস্তমিত গেছে, সেটা খুব পরিষ্কার আজকে। গণতন্ত্রের ঢেউটা পিছু হটতে শুরু করেছে। এটা বোধহয় আমরা যারা আজকে এই প্রোগ্রাম দেখছি বা শুনছি তাদের কাছে খুব পরিষ্কার যে এমন একটা অদ্ভুত ধরনের রাষ্ট্র এবং শাসনতন্ত্র তৈরি হচ্ছে পৃথিবীর বহু অঞ্চল জুড়ে, যেখানে গণতন্ত্রের একটা ফাসাদ বলতে আমি বলতে পারেন যে একটা যেন স্কিন, খুব পাতলা একটা স্কিন আপনি সামনে দেখতে পাচ্ছেন। ধরে নিচ্ছেন যে একটা ইলেকশন তো হচ্ছে, একটা লোকসভা তৈরি হচ্ছে, পার্লামেন্ট তৈরি হচ্ছে, কাজে গণতন্ত্র তৈরি হচ্ছে। আসলে তা হচ্ছে না। গণতন্ত্রের মানে পিছু হটার মানে গণতন্ত্র বিরোধী শক্তি, পলিটিক্যাল শক্তি, রাজনৈতিক শক্তি নানাভাবে নানা দেশে মানে উত্তরোত্তর দেখা যাচ্ছে। এমনকি অত্যন্ত ডেভেলপড, অত্যন্ত মানে রুল অফ ল দিয়ে বাউন্ড যেসব দেশগুলো বলে আমরা পরিচিত, সেই সব দেশে পর্যন্ত দেখা যাচ্ছে। এবং তার সঙ্গে রাষ্ট্রের স্বৈরাচারী প্রবণতা উত্তরোত্তর বাড়ছে, এটা আমরা খুব পরিষ্কারও দেখতে পাচ্ছি। একই সঙ্গে জুড়ে যাচ্ছে অবভিয়াসলি যেটা, সেটা এই যে রাষ্ট্রের অন্যান্য অঙ্গগুলো যেগুলো, সেগুলি আদালত, রাজনৈতিক দল, নিয়ামক সংস্থা, পার্লামেন্ট আর বাইপার্টিজান থাকছে না। একটা আমাদের মানে ইংরেজিতে একটা কথা আছে যেটা বাংলা একটু করা মুশকিল হচ্ছে, কিন্তু কথাটা হচ্ছে ফ্র্যাগমেন্টেড পলিটি হয়ে যাচ্ছে। অর্থাৎ কোনো সময় রাষ্ট্রের কোনো অঙ্গগুলোই আর একটা খুব যেটাকে বাইপার্টিজান ভাবে কাজ করতে পারছে, এই পরিস্থিতিটা যেটা আজ থেকে 30-40 বছর আগে খুব সহজে দেখতে পেতাম, অনেক ক্ষেত্রেই দেখতে পেতাম, সেটা আর এখন দেখতে পাচ্ছি না। এটা একটা খুব বড় ডেভেলপমেন্ট। কিন্তু এটা শুধু ভারতবর্ষে হচ্ছে তা নয়, এটা অন্য অনেকগুলো দেশেই হচ্ছে একই জিনিস। রাজনৈতিক দলগুলোর নিয়ে তো ইতিমধ্যেই গত 30 বছরে বহু মানে গবেষণা বেরিয়ে গেছে, যেখানে বলা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো এসেনশিয়ালি আর এ থিং অফ দ্য পাস্ট। তাহলে থিং অফ দ্য পাস্ট মানে রাজনৈতিক দলগুলো যেভাবে তৈরি হয়েছিল, তাদের যে গঠনতন্ত্র, তাদের মধ্যে ইন্টারনাল গণতন্ত্র ডেমোক্রেসির যে অভাব, তাদের মধ্যে যে ধরনের হায়ারার্কি, তাদের মধ্যে যে ধরনের ওই ক্যাডার আর পলিট ব্যুরো, এই যে চেহারা, এবং রাজনৈতিক দলগুলো তাদের পিওর ক্ষমতা এবং ভোটার কুল রক্ষা করতে গিয়ে এতটাই একপেশে হয়ে পড়ছে যে তার আর ওই বাইপার্টিজান পলিটি তৈরি করার কোনো প্রচেষ্টা বা তার ক্ষমতাই আর থাকছে না। এইটুকু পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে। এবং তার সঙ্গে আমাদের মতো দেশে বা আমাদের মতো অন্যান্য আরো দেশেও তার সঙ্গে ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স যেটাকে বলে, সেটাও খুবই ঊর্ধ্বমুখী হয়ে গেছে। আর্থিক সামাজিক অসম্মত একটা মানে অদ্ভুত ভাবে বেড়ে গেছে। একটা সময় ছিল যখন মানে পকেটে অনেক টাকা থাকলেও মানুষ বাসে ট্রামে যাতায়াত করতো, যেটা আমাদের কলকাতার মতো শহরে বা ভারতবর্ষের বিভিন্ন শহরেই এটা খুব পরিচিত ছিল। অথবা এখন যেটা মানে সারা পৃথিবী জুড়ে এ নিয়ে একটা খুব সুন্দর, খুব ভালো বইও আছে, এটা পড়ে দেখতে পারেন আপনারা। সেটা হচ্ছে যে সমাজের এমন বহু অংশে যেখানে মার্কেট বা বাজারের ঢোকার কথা নয়, সেখানে বাজার এমন ভাবে ঢুকে গেছে যে তার ফলে সমাজের বহু দিকেই ইনইকুয়ালিটি শুধুমাত্র এখন আর অ্যাসেট ইনইকুয়ালিটি নয়। আপনি কোন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবেন, সেখানেও একটা ইনইকুয়ালিটি তৈরি হচ্ছে। আপনি কোন রেস্টুরেন্টে গিয়ে খাবেন, সেখানেও ইনইকুয়ালিটি হয়ে গেছে। আপনি কোন জিমনেশিয়ামে বাচ্চা আপনার ছেলে মেয়েকে পাঠাবেন
খেলাধুলো শেখানোর জন্য সেখানেও ইনইকুয়ালিটি হয়ে গেছে। মানে এই বইটার নাম আমি পরে বলে দেবো, সেখানে উনি দেখাচ্ছেন হার্ভার্ডের একজন ফিলসফার মাইকেল স্যান্ডেল যে সমাজের বিভিন্ন দিকে কিভাবে ইনইকুয়ালিটি এসে গেছে, এবং যে যে মিডল ক্লাসকে আমরা চিনতাম, যে মিডল ক্লাস সাধারণভাবে পরিশ্রম করে নিজেদের রোজগার করে, অথচ তার কিছুটা সিকিউরিটি আছে, সোশ্যাল সিকিউরিটি আছে, তার ভবিষ্যৎ কিছু না হলেও অন্তত সিকিউর বলে সে মনে করে, এবং সে তার ছেলে মেয়েদের পড়াশোনা শেখাতে চেষ্টা করছে, সেই ধরনের যে মিডল ক্লাস, এবং যে মিডল ক্লাস গণতান্ত্রিকতার মধ্যে একটা বড় মানে ভূমিকা গত শতাব্দীতে নিয়েছিল, সেই মিডল ক্লাসের একটা বড় একটা ক্ষয় দেখা যাচ্ছে, একটা ডিকে একটা দেখা যাচ্ছে। এবং এইটা তো এখন একটা খুব পরিচিত কথা হয়ে যাচ্ছে যে নির্বাচন এখন আর গণতন্ত্রের মূল বৈশিষ্ট্য, এটা বলা যাচ্ছে না। এই দুটো কনসেপ্ট খুব নতুন ভাবে তৈরি হচ্ছে। একটাকে বলা হচ্ছে ইলেকটোরাল অথরিটারিয়ানিজম, আরেকটাকে বলা হচ্ছে লিবারাল ডেমোক্রেসি। এই ধরনের ধারণা খুবই জোরালো হয়ে উঠছে। এই যে নতুন বাস্তব, যে বাস্তবটা মূলত 30 বছরের বাস্তব এটুকু বলা যেতে পারে, এই বাস্তবে সিভিল সোসাইটির একটা নতুন অস্তিত্ব এবং নতুন প্রয়োজনীয়তা একটা দেখা দিচ্ছে বলে এই জায়গাটাতে কিছুটা আমি আমার কথা আনছি। এই যদিও শুধু আমার কথা নয়, অনেকেই বলছেন কথাটা, যে সিভিল সোসাইটির প্রয়োজনটা একটা অন্য নতুন ভাবে অনুভূত হচ্ছে আমাদের কাছে। এই পরিস্থিতিতে মানে সিভিল সোসাইটি শুধুমাত্র সমাজের মধ্যে ওই গণতান্ত্রিকতা, বহুমাত্রিকতা, সমতা, মর্যাদা, এই সংস্কারটার দিকে নয়, বৃহত্তর জনকল্যাণও শুধু নয়, তার উপরে গিয়ে রাষ্ট্রিক সংস্কারের ভূমিকাটাতেও সিভিল সোসাইটির একটা বড় ভূমিকা চলে আসছে। সারা পৃথিবীতে বর্তমানে যে ধরনের আন্দোলনগুলো আপনি যদি দেখতে চান, সেগুলো সবকটাই এক ধরনের রাষ্ট্রিক সংস্কারের কথা বলছে, যাকে এক কথায় হয়তো বলা যেতে পারে অ্যানাদার ওয়ার্ল্ড ইজ পসিবল। সেখানে মূলত রাষ্ট্রের কথাই একটা চলে আসছে। এবং এই যে ব্যক্তির স্বাধীনতা, সাংস্কৃতিক স্বাধীনতা, ন্যায়বোধ, নীতিবোধ, পরিবেশ চেতনা, সমাজের বিশেষ বিশেষ অংশের মর্যাদা, এই বিষয়গুলো অনেক বেশি করে সামনে এসে যাচ্ছে সিভিল সোসাইটির কাজের মধ্যে। আমি এটার সঙ্গে অল্টারনেটিভলি বলছি না, একটা পর একটা হচ্ছে আর কি। বহু ধরনের জোট তৈরি হচ্ছে, মানে একতার যে চেহারাটা আমরা 20 শতকে দেখে এসেছি, তারও ওপারে গিয়ে নানা ধরনের জোট তৈরি হচ্ছে, নেটওয়ার্ক তৈরি হচ্ছে। আজকে একটা নতুন পরিস্থিতি, যেখানে 120টা কৃষক সংগঠন একসঙ্গে একটা আন্দোলনের ডাক দিচ্ছে ভারতবর্ষে। সারা পৃথিবীতে অ্যানাদার ওয়ার্ল্ড ইজ পসিবল আন্দোলনের ডাক দিয়েছিল প্রায় 2000 সংগঠন একসঙ্গে, এবং বড় মাপের একতার প্রয়োজন তৈরি হচ্ছে বলে দেখতে পাচ্ছি। এইখানেতে আরেকটা দিকও হচ্ছে, সেই দিকটা নিয়ে একটুখানি চিন্তার বিষয় থাকে, সেটা এই যে একটা অংশ বড় বেশি পেশাদারিত্বের প্রতি ঝুঁকছে, যেটাকে অনেকে বলেন এনজিওআইজেশন অফ সিভিল সোসাইটি। এটা কিছুটা স্বাগত তো নিশ্চয়ই, কোনো সন্দেহ নেই, একেবারে আমি মনে করি না যে পেশাদারিত্বের কোনো প্রয়োজন নেই, কিন্তু এখানে কিছুটা ঝুঁকিও রয়ে যায়। সেটা হচ্ছে যে শুধু পেশাদারিত্বের সঙ্গে এক ধরনের সাংস্কৃতিক অস্তিত্ব চলে আসে। সেই অস্তিত্বটা খুব বেশি অনেক সময়তেই সিভিল সোসাইটির নিজস্ব শক্তিটাকে খুব বাড়তে দেওয়ার পক্ষে কাজ নাও করতে পারে। এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হওয়ার প্রয়োজনীয়তা থাকতে পারে। আর এইটা আমি একটুখানি সবাইকে মানে বলতে চাই যে সিএসআর বলে যে বস্তুটি তৈরি হয়েছে, এটা সিভিল সোসাইটির অঙ্গ সত্যি সত্যি নয়, কারণ তার কাঠামোটা মূলত চ্যারিটি, এবং চ্যারিটিটা এটা, এবং আমাদের মতো দেশে এবং আরো কয়েকটা দেশের উদাহরণ আমি দেখলাম, যেখানে মূলত সোশ্যাল মিটিগেশন, সোশ্যাল রিফর্মেশন নয় বা সোশ্যাল ট্রান্সফরমেশন নয়, মিটিগেশন কেন্দ্রিক একটা কাজের দিকে এটা গেছে। কাজে আমি মোটামুটি চলে এসেছি আমার অবস্থায়, যে এক কথায় বলতে গেলে এই মুহূর্তে মানে
প্রথম দিকের প্রথম স্লাইডের কথাটায় ফিরে আসি, যে সামাজিক সমতা, মানুষের মান মর্যাদা, গণতান্ত্রিকতা, বহুমাত্রিকতা, এবং আমি তার সঙ্গে দি আইডিয়া অফ কেয়ার, এইটা জুড়তে চাই, এবং সাংস্কৃতিক সহনশীলতা, এই সবগুলোকে এক জায়গায় মেলালে কাণ্ডারি যদি কিছু খুঁজতে হয় তাহলে সেটা নিশ্চিতভাবে এক কথায় সিভিল সোসাইটি বলবো। এবং আগামী দিনে গণতন্ত্র আরো বিপন্ন হওয়ার যেখানে পরিস্থিতি আছে, আগামী দিনে ইনইকুয়ালিটি, অসাম্য আরো বাড়ার যে প্রবণতা দেখা যাচ্ছে, আগামী দিনে রাষ্ট্রের যে স্বৈরাচারী ভূমিকা আরো বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে, এই তিনটে বড় এবং একই সঙ্গে একটা সামগ্রিক পরিবেশিক যে দুর্যোগ বা একটা ডিজাস্টারের দিকে মানুষ এগিয়ে যাচ্ছে সভ্যতাগতভাবে, এই সবটার দিকে যদি আমাদের চোখ রেখে একজোট হতে হয়, ওই যে খুব বৃহত্তর ভাবে একজোট হওয়া, সেই একজোট হওয়ার কাজটা এখন আর রাজনৈতিক দলের কাছে আশা করা যায় বলে আমি মনে করি না। আমার মনে হয় এখানে সিভিল সোসাইটির নিজস্ব অনেক সমস্যা আছে, তাই নিয়ে আরো 1 ঘন্টা বকবক করা যেতে পারে, কিন্তু আজকের উদাহরণটা, আজকের বোধহয় উদ্দেশ্যটা একটু অন্যরকম ছিল, যে আমরা এইটা বোঝার চেষ্টা করছিলাম। অনেক ধন্যবাদ, আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ। এটা কি করে টপ শেয়ার করতে হবে না? হ্যাঁ, ডক্টর সরকার, অনেক ধন্যবাদ। আপনার প্রেজেন্টেশন খুবই সুচিন্তিত। ব্যক্তিগতভাবে আমি অনেক উপকৃত হলাম আপনার আলোচনা শুনে। আমাদের আলোচনা এগিয়ে নেওয়ার জন্য কয়েকটা বিষয় আমার মনে আসছে, এবং তার ভিত্তিতে আমি কতগুলো প্রশ্ন রাখবো আপনার সামনে। প্রথম হচ্ছে, আপনি যেভাবে ব্যাখ্যা করেছেন যে সিভিল সোসাইটি ফরমেশনের একটা ফান্ডামেন্টাল বেসিস হচ্ছে সামাজিক সমতার বিশ্বাস। এখন আমি যদি ভারতীয় সমাজের দিকে তাকাই, এর ফাউন্ডেশনে একটা অসম্ভব অসমতা একদিনের নয়, মানে শতাব্দী ধরে, সহস্রাব্দী ধরে চলে আসছে। আমাদের কাস্ট সিস্টেম, কি বলবো এটাকে, জাতি সমস্যা বা জাত সমস্যা, এবং এই যে ডিভিশন, সেইটা একটা ডিভিশন অফ কনভেনিয়েন্স। যাদের সমাজে খানিকটা ক্ষমতা আছে তারা এটাকে টিকিয়ে রাখতে চায়, এবং যারা অপ্রেসড তাদের ভাষা নেই এটা প্রতিবাদ করার, এবং তারা মেনেও নেয় এই অনাচার বা এই অবিচারটাকে, মেনেও নেয়। এই যে আমাদের সমাজের ভিত্তিতে একটা ফান্ডামেন্টাল অসমতা আছে, সেই সমাজে দাঁড়িয়ে কতটা কার্যকরীভাবে সিভিল সোসাইটি মুভমেন্ট তৈরি করা যেতে পারে, আপনার কি ধারণা? এই প্রশ্নটা খুবই একটা মানে খুবই গুরুত্বপূর্ণ এবং মহত্বপূর্ণ প্রশ্ন। সেটা এই যে সমাজে যেখানে এত গভীর একটা সামাজিক অসাম্য আছে, শুধু আর্থিক অসাম্য, অর্থনৈতিক অসাম্যের কথা আসছে না, সামাজিক অসাম্য আছে, সেখানে গণতান্ত্রিকতার ভিত্তিতে বা সামাজিক সমতা বা প্রতিটি মানুষের সমমর্যাদার ভিত্তিতে তৈরি করা সিভিল সোসাইটির কতটা সম্ভাবনা, এই সম্ভাবনাটা মানে দুদিক থেকে দেখা যেতে পারে। একটা হচ্ছে এই যে এই সম্ভাবনাটার ড্রাইভার গুলো কি, অর্থাৎ কি কি জিনিস করতে পারলে এই সম্ভাবনাটা বাড়বে, কি কি জিনিস করতে পারলে এই সম্ভাবনাটা, করতে না পারলে সম্ভাবনাটা বাড়বে না। এটা এই যে ভারতবর্ষের সিভিল সোসাইটির তৈরি করা বা জোরদার করা, আরো শক্তিশালী করার যে প্রক্রিয়া, সেখানে একটা সমাজ সংস্কারের প্রক্রিয়া খুব অন্তর্নিহিতভাবে জড়িত। মানে এটা 200 বছর পরেও, বিদ্যাসাগরের 200 বছর পরেও এটা আজকে সমানভাবে মানে প্রয়োজনীয়, এবং সেই সমাজের সংস্কারটা আপনার প্যাট্রিয়ার্কিকে ঘিরে এবং কাস্টকে ঘিরে, দুটোকে ঘিরেই আর কি। কাজেই আমাদের এখানে সিভিল সোসাইটি তৈরি করা আর সমাজের সংস্কারের
চেষ্টাটা, এই দুটো প্রায় অঙ্গাঙ্গি ভাবে দেখতে হবে। যেটুকু ভারতবর্ষে হতে পেরেছিল তার কৃতিত্ব মানে আমাদের মডার্ন এডুকেশনকে দিতে হবে, যে মডার্ন এডুকেশন মানুষকে এইটুকু অন্তত বোঝানোর চেষ্টা করেছিল যে সব সব মানুষ অ্যাকচুয়ালি সমান এবং তাদেরকে সেই জায়গা তৈরি করে দিতে হবে সামাজিক অপরচুনিটি হওয়ার। ভারতবর্ষে এই কাজটা মানে প্রথম 30 বছর 40 বছরে একটা খুব ফ্র্যাগমেন্টেড চেষ্টা হয়েছিল এই ধরনের একটা, মানে যেটাকে মানে নেহেরু বলতেন সায়েন্টিফিক টেম্পার, আবার মানে রবীন্দ্রনাথ বলতেন বিশ্ব মানবতা আর কি, আবার আরো অনেকে মোল্লা আবুল কালাম আজাদ আরেকভাবে বলতেন, ব্যাপারটা কাছাকাছি এক। এই চেষ্টাটা হয়েছিল। ভারতবর্ষের দুঃখটা এই যে যে দিক থেকে এই চেষ্টাটাকে জোরালো করার প্রয়োজন সেটা এই সেটা সেখানে শিক্ষার একটা খুব বড় মানে ভূমিকা আছে, এবং সেই শিক্ষার ভূমিকাটা ভারতবর্ষে মানে তখনও একটু ফ্র্যাগমেন্টেড ছিল, যথেষ্টই ফ্র্যাগমেন্টেড ছিল, আর গত 30-40 বছরে একেবারে ভেঙে চুরে নস্যাৎ হয়ে গেছে। মানে আজকে বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, এখানে শুধুমাত্র ওই পরীক্ষায় পাশ করা এবং একটা ডিগ্রি, এবং যে কোনো সাবজেক্টে একটা ডিগ্রি, এটা যেহেতু বিয়ের বাজার এবং চাকরির বাজার দুটোতেই একদম জরুরি, সেই কারণে শিক্ষা জিনিসটা আমাদের কাছে এটা একটা বড় সমস্যা। কাজে সম্ভাবনাটা এইখানে একটা জোর দেওয়ার প্রয়োজন আছে। দ্বিতীয়টা এই যে ভারতবর্ষের মানে আরেক অন্য দিক থেকে দেখলে ভারতবর্ষে এই সম্ভাবনাটাকে ফিরিয়ে আনার শক্তিটা কারা আনবে। আমার নিজের মনে হয় দুটো দিক থেকে ফিরিয়ে আনার শক্তিটা আনার প্রশ্ন হতে পারে। একটা হচ্ছে দলিতদের, মানে খুব ব্রডলি স্পিকিং দলিত কথাটা ব্যবহার করছি, যে একটা খুব সামগ্রিক একতা, কিন্তু এমন একতা নয় যে একতাটা শুধুমাত্র যাদবদের একতা বা জাতবদের একতা বা কামা কাস্টদের অন্ধ্রপ্রদেশের একতা বা লিঙ্গায়েতদের একতা কর্ণাটক। এটা একটা মানে ব্রড বেসড যে ধরনের ইউনিটি পেরিয়ারের চেষ্টা ছিল তামিলনাড়ুতে, সেই ধরনের ব্রড বেসড দলিত ইউনিটির প্রশ্নটা এখানে ভারতবর্ষে খুব জরুরি। সেই চেষ্টাটা যে হচ্ছে না তা নয়, অ্যাকচুয়ালি সেই চেষ্টাটা বেশ ভালো রকম ভাবে হচ্ছে। থ্যাঙ্কফুলি এই যাদব বেসড পার্টিগুলো দুর্বল হয়ে গেছে বলে বর্তমানে মনে হচ্ছে যে আরো একটা সেটব্যাক হয়েছে। কথাটা ঠিকই, সেটব্যাক হয়েছে, কিন্তু তাতে একটা ব্রডার দলিত ইউনিটির চেষ্টা সামনে দেখা যাচ্ছে। সেকেন্ড আরেকটা জিনিস সম্ভাবনাটাকে দিয়ে দেখা দিচ্ছে, সেটা আমার কাছে খুব খুব হোপফুল লাগে, সেটা হচ্ছে মহিলা শক্তিটা, থ্যাঙ্কস টু এই নানা ধরনের সেলফ হেল্প গ্রুপ, মহিলা মন্ডলী, মহিলা গ্রুপ, অমুক ডোকরা, অসুখ তসুখ করে সারা দেশে মহিলা শক্তিটার একটা উত্থান দেখতে পাওয়া যাচ্ছে গত 30-40 বছরে, যেখানে তাদের এখনো যে তারা দলিতদের মতো অতটা পলিটিক্যালি মানে অতটা কনসাস নয়, কিন্তু সে তাদের কনসাসনেসটা আস্তে আস্তে আমি দেখতে পাচ্ছি বাড়ছে। এটা আরেকটা ভরসার দিক বলে মনে হয়। আর তৃতীয় আরেকটা ভরসার দিক, সেটা হচ্ছে যেটা ভারতবর্ষে একটা বড় জায়গা চিরকালই ছিল, আমরা অনেকেই তার প্রোডাক্ট, সেটা হচ্ছে ছাত্র সমাজ। ছাত্র সমাজ ভারতবর্ষে মানে নানাভাবে নানা দিকে যুক্ত হয়েছে নানা সময়তে। সেটা জয়প্রকাশ নারায়ণের কথাটা সব থেকে বেশি জোরালো মনে আছে সবার হয়তো, কিন্তু তার আগে আগেও তার উদাহরণ আছে, এখনো তার উদাহরণ পাওয়া যাচ্ছে, কিন্তু কাজেই মানে কাজটা অনেক সময় সাপেক্ষ, অনেক কঠিন। পশ্চিমের মতো দেশে বা অন্যান্য অনেক ধরনের দেশে যেখানে সামাজিক সমতাটা অনেক বেশি আছে অলরেডি, সেখানে সিভিল সোসাইটি তৈরি করা আরো তাড়াতাড়ি সম্ভব, আরো বিস্তৃত আকারে সম্ভব হয়। আমাদের দেশে আরো অনেক বেশি সময় নেবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কাজে সেদিক থেকে আপনি আপনার সন্দেহটা নিয়ে আমারও মানে আমি একমত আপনার ইয়েটার সঙ্গে, কিন্তু আমার মনে হয় মানে সমাজকর্মী হিসেবে আমাদের তো খুঁজতে হবে যে কোথায় আমার আলো, কোথায় প্রদীপের আলো আমি দেখতে পাবো, এই জায়গাটা। আরেকটা জিনিসও আমার মানে সক্রিয় সিভিল সোসাইটি মুভমেন্ট তৈরি করার জন্যে আরো একটা ফান্ডামেন্টাল জিনিস আমার যেটা দরকার মনে হয়, মানে আমি আপনার মতামত জানতে চাইবো।
যে আমাদের যে শিক্ষিত সমাজ বা মিডল ক্লাস সোসাইটি, খানিকটা সিনোনিমাস এই দুটো ব্যাপার। আম, তাদের নিজের ওই মানে ওয়েলথ বিল্ডিং, নিজের সম্পদ উন্নয়ন, নিজের এবং নিজের পারিপার্শ্বিকের কাজ করার বাইরে বৃহত্তর সমাজের জন্য কিছু করার অসম্ভব বিমুখতা। কিছু এক্সেপশন হয়তো আছে, কিন্তু সামাজিকভাবে স্বাধীনতার পর থেকে আমরা প্রজন্ম থেকে প্রজন্ম বাবা মারা পরের জেনারেশনকে এই বুঝিয়ে চলেছি যে তোমার জীবনে আম, আহ, বেঁচে থাকতে হলে তোমাকে সমস্ত কিছু ছেড়ে নিজের ক্যারিয়ারের দিকে তাকাতে হবে, এবং তার একটা প্রতিফলন সামগ্রিকভাবে আম, আমাদের আম, জীবন ব্যবস্থায় এসছে। আপনি একটু আগে যেটা বললেন যে রাজনীতি ক্রিমিনালি করাপ্ট হয়ে গেছে, তার একটা কারণ অবশ্যই শিক্ষিত লোকেরা রাজনৈতিক স্পেসকে সম্পূর্ণ খালি করে দিয়ে চলে এসছে। তো খালি জায়গা তো থাকে না পৃথিবীতে বা প্রকৃতিতে, তো সেইটা ভরাট করার জন্য কেউ না কেউ আসবেই, এবং তারা ক্রিমিনাল এসছে এবং আহ, তাদের মতো করে তারা রাজনীতিকে সাজিয়ে নিয়েছে। সুতরাং এর দায়িত্ব দোষারোপ যদি এখনকার রাজনীতিজ্ঞদের করতে হয়, দোষারোপ মানে আমি বলছি অ্যাকাউন্টেবিলিটির কথা বলছি, দোষারোপের কথা বলছি না। এই আমাদের শিক্ষিত মধ্যবিত্ত সমাজের রাজনৈতিক বিমুখতা বা সাধারণভাবে সিভিল সোসাইটিতে অংশগ্রহণ করার বিমুখতা, সেটা একটা বড় কারণ। আহ, আপনার কি মনে হয় হ্যাঁ, এটা? এটা খুবই খুবই ঠিক একেবারেই। আপনি যদি 50-এর দশকের ছাত্র সমাজ দেখেন, আহ, তারা বম্বেতে কটন মিলের আন্দোলনে যোগ দিয়েছিল। মৃণাল গোরে যে মহিলা, আজকে অনেক তার বয়স হয়েছে তার, তিনি ছাত্র অবস্থায় আহ, কটন মিলের আন্দোলনে যোগ দিয়ে সমাজকর্মী হয়েছিলেন। আজকে যাকে আমরা সবাই শ্রদ্ধা করি, তিনি ইলা ভাট সেবা প্রতিষ্ঠানের জনক ছিলেন। তার আজকে বয়স 87। 1972 সালে তিনি ল পাশ করে ঠিক করেছিলেন যে তিনি মানে আইনগিরি করবেন না, কোর্টে গিয়ে লড়াই করবেন না, তিনি ফ্যাক্টরি ওয়ার্কারদের আইনি সহায়তা দেবেন বলে তিনি ফ্যাক্টরিতে গিয়ে যোগ দিয়েছিলেন। কাজী 50-এর দশকের ছাত্র সমাজ, 60-এর দশকের ছাত্র সমাজ, 70-এর দশকের যে ছাত্র সমাজকে আমরা দেখেছি, সেই ছাত্র সমাজ একটা সময়তে বামপন্থার প্রতি বীতশ্রদ্ধ হয়ে জয়প্রকাশ নারায়ণের পায়ের তলায় গিয়ে দাঁড়ায়, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু সেই ছাত্র সমাজই লোহিয়ার সমর্থনে বাইরে এসেছিল। সেই সেই ছাত্র সমাজই 50-এর দশকে, 60-এর দশকে পশ্চিমবঙ্গে, বাংলাদেশে কমিউনিস্টদের আন্দোলনে, বামপন্থী আন্দোলনে অনেক বড় জায়গা নিয়েছিল। 80-র দশকের পর থেকে যেটা হলো এবং এই নিও লিবারাল পিরিয়ডের সঙ্গে যেটা হলো, সেটা এই যে মানে শিক্ষার মধ্যে কেরিয়ারের প্রশ্নটা এত বেশি সামনে চলে আসা হলো, এবং সেখানে কিছুটা নীতিরও ব্যাপার আছে। আপনার মনে থাকবে 1986 সালে শিক্ষানীতিতে শিক্ষা মিনিস্ট্রিকে, শিক্ষা দপ্তরকে নাম বদলে বলা হলো হিউম্যান রিসোর্স মিনিস্ট্রি। আজকে আবার সেটা পাল্টে শিক্ষা মিনিস্ট্রি করা হচ্ছে। এখন হিউম্যান রিসোর্সটা শুনতে খুব পিকুলিয়ার লাগে, কিন্তু ব্যাপারটা এই হয়েছিল যে আমাদের ধরে নেওয়া হলো যে হ্যাঁ, আমাদের আসলে স্কিল লাগবে, দক্ষতা লাগবে, আর আমাদের টেকনিক্যাল দক্ষতা লাগবে। কাজেই টেকনিক্যাল দক্ষতা যাদের আছে সেইগুলোই, তারাই হচ্ছে বিয়ের বাজারে এবং চাকরির বাজারে, দুটো বাজারেই তারাই হচ্ছে আসল পাত্র, বাকিগুলি সবই কুপাত্র আর কি। এই ফলে একটা বড় লস হয়েছে, এবং সেটা প্রায় 30-40 বছরের লস। আজকে নতুন করে আস্তে আস্তে আবার দেখছি যে নানা কারণে একটা একটা তো সামাজিক ক্রাইসিস লাগে এই জিনিসগুলো থেকে আবার কিছুটা বেরিয়ে আসতে। সেই সামাজিক ক্রাইসিসটা আস্তে আস্তে দেখা দিচ্ছে। কোভিডও তাতে কিছুটা ইয়ে করেছে। আজকে আপনি দেখবেন স্যালারিড সেক্টরের জব লসটাই সবচেয়ে বেশি, এবং তারা নিজেরা আজকে প্রশ্ন করছে যে আমি তো শুধু কম্পিউটার প্রোগ্রামিং লিখতে জানি, আমি তো জীবনে চাই ফিউজও সারাই করতে জানি না। হ্যাঁ, আমার বন্ধুরা দেখেছি আইআইটিতে আমি পড়তাম, তাদের আমাদের স্ট্যান্ডার্ড যোগ ছিল যে আইআইটি পড়ে তারপরে আইএম এ যেতে হবে, তারপরে গিয়ে ব্যাংকের বড় ম্যানেজার হব, আর তারপরে ফিউজটা খারাপ হয়ে গেলে ফোন করে ইলেকট্রিশিয়ান ডাকবো। হুম,
তো আমরা নিজেদের কর্মক্ষমতা, আত্মশক্তি থেকে শুরু করে যাকে আমরা সিটিজেনশিপ বলি, সেই কাজটাও কিন্তু আমাদের হয়নি। এখানে একটা আবার আমি একটু আশার কথা শোনাই, সেটা হচ্ছে যে এটার পিছনে যে আগেকার আইআইটির মডেল, মানে আমরা যে আইআইটি গুলোতে পড়ে এসেছি, সেই আইআইটির মডেলটা কিন্তু অনেকটাই এর জন্য দায়ী। আজকে ওই কারণে একটা আশার কথা এই যে নতুন যতগুলো আইআইটি তৈরি হয়েছে গত 10-15 বছরে, এখানে কিন্তু খুব সচেতন ভাবে মানে সোশ্যাল সায়েন্স এবং হিউম্যানিটিস কে আমাদের এই কানপুর আইআইটি, দিল্লি আইআইটি, বম্বে আইআইটিতে বা খড়গপুর আইআইটিতে যে ধরনের একটা খুব কোনায় ফেলে রাখা হতো, এখানে কিন্তু সেটা আর হচ্ছে না। এটা আমার কাছে খুব আশার কথা মনে হয়। আমি গান্ধীর মানে আইআইটি গান্ধীনগরের ডিরেক্টরের সঙ্গে একবার কথা হচ্ছিল 2-3 বছর আগে এই ইউনিভার্সিটি সূত্রে। উনি বললেন যে আমার আমার একটা প্রোগ্রামই আছে আমাদের আইআইটিতে, যেখানে সমস্ত ছেলে মেয়েদের আমরা হয় গ্রামে পাঠাই, নয়তো স্লামে পাঠাই, নয়তো কর্পোরেশনের বিভিন্ন অঞ্চলে পাঠাই, এবং we ask them to find out what are the technology solutions possible to improve a slum life. এই যে তাতে কতটা সত্যি সত্যি স্লাম লাইফের উন্নতি হচ্ছে সেটা পরের কথা, কিন্তু তারা জীবনকে অনেক বেশি দেখতে পাচ্ছে। এই কিন্তু এইটা একটু আশার কথা বলে আমার মনে হয়। নতুন আইআইটি গুলোর ফ্রেমিং এ অনেকটাই পরিবর্তন এসেছে এবং আমার মনে হয় যে সেটা একটু আশার কথা। যদিও আপনার মূল কথাটার সঙ্গে আমি সম্পূর্ণ একমত যে সত্যি কথা বলতে কি স্বাধীনতার আগে যে কংগ্রেসের বা কংগ্রেসের ছাড়াও কংগ্রেস সোশ্যালিস্ট ফরওয়ার্ড ব্লক ইত্যাদি এই যে বড় একটা মাস মুভমেন্ট হয়েছিল, সেখানে ছাত্র সমাজ একটা বড় জায়গা নিয়েছিল, তার সঙ্গে নিশ্চয়ই কৃষক সমাজ ছিল, সাধারণ গ্রামের মানুষ ছিল, কিন্তু ছাত্র সমাজের বড় জায়গা ছিল। আপনি নেতাজি সুভাষকেও তো ছাত্র সমাজ থেকেই তুলে আনা আপনি আপনার এই একটু আগে কথা প্রসঙ্গে আপনি বললেন আইআইটি ডিরেক্টরের সাথে কথায় আপনি উনি বলেছেন কি করে স্লাম লাইফ ইমপ্রুভ করা যেতে পারে। এই বিষয়টা নিয়ে আমি ভাবছিলাম একটু আলোচনা তৈরি করব যে মধ্যবিত্ত স্লাম লাইফ এবং এনক্লেভড লাইফ, মধ্যবিত্তের একটা বিবর্তন হয়েছে গত 30 বছরে। যারা ওই সময় ক্যারিয়ার শুরু করেছেন তারা রোজগার করেছেন আগের জেনারেশনের থেকে ডিসপ্রপোর্শনেটলি বেশি, এবং তারপরে তাদের জীবনযাত্রা যদি দেখেন, তারা সামগ্রিকভাবে ভারতীয় সমাজদের সাথে না মিশে নিজেদের বিচ্ছিন্ন করেছেন নিজেদের জীবনযাত্রার জন্য। কলকাতায় অপেক্ষাকৃতভাবে কম দেখি আমি আমার দীর্ঘ সময় ক্যারিয়ারের দিল্লি গুরগাঁওতে কাটিয়েছি, এবং গুরগাঁওতে বা দিল্লি গুরগাঁওতে বা বম্বেতে, হায়দ্রাবাদে, ব্যাঙ্গালোরে এগুলো এত প্রেভেলেন্ট যে একটা এনক্লেভড কমিউনিটি তৈরি করা হয়েছে, গেটেড কমিউনিটি যাকে বলা হয় বা কন্ডোমিনিয়াম বলা হয়, এবং তাতে একটা সম্পূর্ণ বিচ্ছিন্ন জীবনযাত্রা এখনকার মধ্যবিত্তরা পালন করেন, এবং তার বাইরে একটা বিস্তীর্ণ ভারতীয় সমাজ রয়েছে, তাদেরকে স্লাম বলা যেতে পারে। এই এনক্লেভে কাজ করার জন্য সেই সমস্ত জায়গা থেকে বাড়ির কাজের লোক, ড্রাইভার, মালি এরা আসেন, কিন্তু তারা এই কাজের বাইরে এসে যাতে ঢুকতে না পারে তাতে তাদেরই সমাজের একজন প্রতিনিধি গেটকিপার হয়ে দাঁড়িয়ে থাকেন এই এনক্লেভ গুলোতে। এবং এরকম একটা কি বলবো এনক্লেভ আর্টিফিশিয়াল ডিভাইডার তৈরি হয়ে গেছে আমাদের সমাজের মধ্যে। মানে এইটা আমার প্রথম প্রশ্নই আবার ফিরিয়ে আনছে যে সমাজের ফাউন্ডেশনে যে একটা অসমতা রয়েছে, এই অসমতাটা আমি যদি নাগরিক জীবন দেখি, শহরের জীবন দেখি, গত 30 বছরে আরো বেড়েছে বই কমেনি। এবং তার একটা অদ্ভুত নিষ্ঠুর প্রমাণ আমরা দেখেছি ওই কি বলে মাইগ্রেটেড লেবারদের ক্রাইসিসের সময়। মানে লক্ষ লক্ষ লোক, তাদের থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, ফিরে যাওয়ার কোনো ব্যবস্থা নেই, সারা দেশ নিশ্চুপ হয়ে দেখলো, তারা হেঁটে হেঁটে বাড়ি ফিরলো, সরকার থেকে আরম্ভ করে সাধারণ মানুষ অব্দি। এই 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 পরিস্থিতিতে দাঁড়িয়ে এগেন আবার সুস্থ বা এফেক্টিভ কার্যকরী সিভিল সোসাইটি মুভমেন্ট তৈরি করার জন্যে
মধ্যবিত্তর কি নির্দিষ্ট ভূমিকা হওয়া উচিত বলে আপনার মনে হয়? আপনি ছাত্র নেতৃত্বের কথা বলেছেন, মহিলা নেতৃত্বের কথা বলেছেন, আম, দলিতদের নেতৃত্বের কথা বলেছেন, সম্ভাব্য নেতৃত্বের কথা বলেছেন, কিন্তু মধ্যবিত্ত ইন্টেলেকচুয়াল ক্লাস তো স্টিল বাই অ্যান্ড লার্জ আমাদের মধ্যবিত্তদের মধ্যেই রয়েছে, এবং তারা সুযোগ সন্ধানী হয়ে গেছেন। সেই পরিস্থিতিতে তাদের তাদের কিভাবে দেখেন? আমি খুব গুছিয়ে ব্যাপারটাকে এটা ঠিক যে আহ, ভারতবর্ষে যে নতুন মিডল ক্লাস, নিউ মিডল ক্লাস অনেকে বলে, আহ, অনেকে, আমি নিজে মনে করি ভারতবর্ষে সেই অর্থে মিডল ক্লাস অ্যাকচুয়ালি নেই। কারণ মিডল ক্লাসের মানে মিডল ক্লাসের হিসেবটা হচ্ছে যে সমাজের যে, আপনি ইনকাম ল্যাডারই ধরুন বা অ্যাসেট ল্যাডারই ধরুন, মোটামুটি মাঝখানে যারা আছে তাদেরকে মিডল ক্লাস বলা চলে। এটা ইউরোপ আমেরিকায় যেভাবে এসেছিল, তাই সেই হিসেবটা যদি ভারতে নিয়ে আসেন তাহলে ভারতবর্ষের মিডল ক্লাসের গড় আয় মাসে হওয়া উচিত 27,000 টাকা। সেটা তার কিছু বেশ হিসেব টিসেব পাওয়া যায়, এগুলো খুব সুন্দর করে বলা যায়। তো আমরা যাদেরকে নিয়ে, আপনি আমি যাদেরকে নিয়ে এই মুহূর্তে কথা বলছি, এরা অ্যাকচুয়ালি ভারতবর্ষের এলিট, যারা 22 বছর বয়সে ইঞ্জিনিয়ারিং পাশ করে এমন একটা চাকরিতে ঢুকলো। তার মধ্যে আমাদের অনেকের ছেলে মেয়েরাও আছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই, যেটা তাদের বাবা মারা হয়তো 50-এর মানে 55 বয়স হয়ে যাওয়ার পরে কি 58 বছর বয়সে সেরকম মাইনে তারা পেয়েছেন। এবং এরা সত্যি সত্যি কথা ঠিক যে এমন একটা এনক্লেভ লাইফে মানে ঢুকে মানে চলে গেল যে এদের 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 জগৎটাই এটা। ব্যাঙ্গালোরে এই 10 বছর থেকে আমি যেভাবে দেখতে পেলাম, আপনি গুরগাঁওতে থেকে হয়তো সেটা কাছাকাছি দেখেছেন, একটা সত্যি মানে তারা এই মানে মানে তাদের ছেলেমেয়েরা এমন স্কুলে যায়, তারা যে দোকানে বাজার করতে যায়, তারা যে মার্কেটে সবজি কিনতে যায় থেকে শুরু করে তাদের জীবনটাই একটা, শুধু যে রেসিডেন্সিয়াল এনক্লেভ লাইফ না, পরে জীবনটাই একটা এনক্লেভ লাইফ হয়ে গেছে। তারা যে সিনেমা হলে সিনেমা দেখতে যায়, তারা যে রেস্টুরেন্টে খায়, তারা যে জিমনাসিয়ামে বাচ্চাদের খেলাতে নিয়ে যায়, এমনকি এই তাদের জন্য যে সিনেমা তৈরি হয় এখন এখন তাদের জন্য যে সিনেমা তৈরি হয় সেই সিনেমাও তাই। এই যে এলিট ক্লাস ভারতবর্ষের, এই এলিট ক্লাসটার মানে সব থেকে যেটা মানে বলা উচিত আমাদের দিক থেকে, সেটা হচ্ছে যে যতক্ষণ এরা একটা সংকটের মধ্যে পড়বে ততক্ষণ এরা চট করে পাল্টাবে না। এবং এটা পৃথিবীর ইতিহাসে বহু জায়গায় দেখা গেছে যে এলিটরা পাল্টাতে শুরু করে খুব সংকটের মধ্যে পড়লে, তবেই পাল্টাতে শুরু করে। কোভিডে একটা কিছু জিনিস দেখা গেল, আমি আবার মানে সবসময়তেই সমাজকর্মী হিসেবে কিছু কিছু আশার দিকে খুঁজতে চেষ্টা করি। একটা জিনিস দেখতে পাওয়া গেল যে মানে অর্ডিনারি বহু মানুষ এই ধরনের যারা আছেন তারাও রিয়ালাইজ করলেন যে একটা খুব বড় কোচের কিছু ঘটেছে, এবং সে কারণে তারা মানে হয়তো চ্যারিটির মানসিকতা থেকেই বহু ছোট ছোট গ্রুপ এগিয়ে এসেছেন, ভারতবর্ষের এলিটরাও এগিয়ে এসেছেন, এটা কোনো সন্দেহ নেই। আরেকটা জিনিস এখানে জুড়তে হবে, যে জায়গাটার অভাবটা এখনো রয়ে গেছে ভারতবর্ষের কালচারে, মানে সিভিল সোসাইটির কালচারে, আনলাইক রাজনৈতিক দল, প্রতিবাদের মানে যে সংস্কৃতি, যেটা ডেভেলপ ডেমোক্রেসিতে খুব সরাসরি সহজে লোকেরা রাস্তায় বেরিয়ে পড়ে একটা পতাকা হাতে নিয়ে, এবং মানে বাবা মা ছেলে আর তার ভাইপো ভাইপো এই 5 জন মিলে রাস্তায় বেরিয়ে পড়লো। এই যে এই কালচারটা ভারতবর্ষে কিন্তু এখনো ওই রাজনৈতিক দলের ছত্রছায়ায় যতটা পাওয়া যায়, সিভিল সোসাইটির ছত্রছায়ায় অতটা চট করে পাওয়া যায় না। এই জায়গাটা মানে নিউলিবারাল এডুকেশন, এনক্লেভড লাইফ, ল্যাক অফ সেন্স অফ সিটিজেনশিপ, ল্যাক অফ হিউম্যানিটি হয়তো কম মানে অতটা বলবো না আমি আছে, কিন্তু সিটিজেনশিপের যে একটা বড় অংশ, যে আমি কিছু হলে চেঁচাবো, বলবো গিয়ে, তার দরকার হলে রাস্তায় একটা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে পড়বো, এইটা আমাদের সংস্কৃতিতে একটু কম আছে। এবং এই সংস্কৃতিটা রাজনৈতিক দলগুলো এমনভাবে কবজা করে রেখেছে যে আমার মনে হয় ওইখানে আমাদের অনেকটা কাজ করার প্রয়োজন আছে। কাজটা হচ্ছে, একটু একটু করে হচ্ছে, কিন্তু এই পরিসরটা সময় লাগবে, অনেকটা অনেকটা আসতে সময় লাগবে,
অন্যান্য দেশে অনেক তাড়াতাড়ি আসে। আপনি আপনি ওই আমি এর 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 মূল কারণ যদি দেখেন, সেটা তো আমাদের দেশের মানে সহস্রাব্দী জোড়া মানে সামাজিক আহ, সামাজিক সামাজিক হ্যাঁ, ডিসক্রিমিনেশন। একদম একদম। এখানটায় আমাদের যে মানে শোষিত যারা, তারা এই শোষণটাকে মেনে নেয়। হ্যাঁ, তাদের জন্মের থেকেই যে দলিত, তার জন্যে সে আনটাচেবল, তাকে আহ, মল পরিষ্কার করার কাজ করতে হবে, এবং তার আহ, স্ত্রী বা মেয়েরা ধর্ষিত হলে সে মুখে কথা বলতে পারবে না, কারণ দলিতের জীবন। এই যে মেনে নেওয়াটা আমাদের সংস্কৃতিতে, এবং তার ডেফিনেটলি একটা প্রতিফলন যে আমরা প্রতিবাদ করতে জানি না, সেটা একটা স্তর। আর দলিতের ওপরে যে স্তর, তারা তো ধরুন তাদের একটা সুবিধাবাদ রয়েছে, তাদের একটা কনভেনিয়েন্স, সেন্স অফ কনভেনিয়েন্স রয়েছে, এবং যার জন্য আমি একটু আগে যেটা বলছিলাম যে আমাদের 3 জেনারেশন ধরে অন্তত, আমি জানি না স্বাধীনতা আন্দোলনের সময় আমাদের বাবা মারা ছেলে মেয়েদের কি বলতেন, যে রাজনীতি জয়েন করো বা করো না, কিন্তু স্বাধীনোত্তর 47-এর পরের বাবা মারা 3 প্রজন্ম ধরে ছেলে মেয়েদের এটাই বলে এসছে, আর কিছুতে যেও না, ফোকাস তোমার ক্যারিয়ার বিল্ডিং এ ফোকাস করো। সেটা যারা পরে সেইটাতে ফোকাস করে কিছু একটা মানে রোজগারপাতি করেছেন, বা যারা করতে পারেননি, সকলের ক্ষেত্রেই সত্যি। এই যে এককভাবে পালিয়ে গিয়ে মুক্তি পাওয়ার যে সংস্কৃতি, সেইটে ভারতবর্ষের সংস্কৃতির অঙ্গ। আমরা মোক্ষ লাভের জন্য সাধনা করি, জন আন্দোলন করার শিক্ষা তো আমাদের সংস্কৃতি তো দেয়নি। হ্যাঁ, কি মানে অনেকটাই মত আমি তার মধ্যে। আমার যেটা শুধু মনে হয়েছে সেটা এই যে 50-60 দশকের বাবা মারা অন্তত ছেলে মেয়েদের সবার সঙ্গে মিশতে বলতেন, হুম। মানে শিক্ষিত সমাজের বাবা মারা। হ্যাঁ। এখনকার যে আমি ব্যাঙ্গালোরে 10 বছর থেকে যেটা দেখছি, তারা কিন্তু পরিষ্কার বলেন মিশিস না। হ্যাঁ। এইটা খুব একটা বড় তফাৎ হয়েছে। আরেকটা দিক হয়েছে, সেটা হচ্ছে যে ওই যেটা নিয়ে আমি ওই বইটির কথা বলছিলাম, যে মাইকেল স্যান্ডেলের, এটা সবাই পড়বেন, বইটা খুব মানে পপুলার ভাবে লেখা। একজন দার্শনিক লিখেছেন, হোয়াট মানি কান্ট বাই, হুম 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 মরাল লিমিটস অফ মার্কেটস, এই আর কি। হুম সেখানে উনি দেখাচ্ছেন যে মানে ডেমোক্রেসি তৈরি করতে গেলে অর্থনৈতিক সমতা যে সবসময় খুব জরুরি তা নয়, কিন্তু যেটা বেশি দরকার সেটা হচ্ছে যে সমাজের বিভিন্ন স্তরের লোক একে অপরের সঙ্গে মিশবে, কথা বলতে, চা খাবে, ট্রামে বাসে ঘুরবে, ধাক্কাধাক্কি কোথাও একটা লেগে যাবে, কথাবার্তায়, বা একটা পার্কে বসে আড্ডাতে তারা দেখতে পাবে পরস্পরকে। এই যে সামাজিক ভাবে মানে সিভিল যে মেলামেশার যে স্তরগুলো, যে ক্ষেত্রগুলো, এই ক্ষেত্রগুলোতে মানুষ এক ধরনের লার্জার আইডিয়া অফ দ্য সোসাইটি তৈরি হয়। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে একটা হ্যালোসিনেটরি আইডিয়া অফ এ সোসাইটি তৈরি হয়েছে এই এলিটের, কারণ তারা একটা এনক্লেভ লাইফের মধ্যে আছে। আমাদের সময় আমরা মানে আমাদের বাবা মারা মানে শিক্ষা জগতে ছিলেন, কিন্তু আমরা সবার সঙ্গে ডাঙ্গুলি খেলেছি, আমাদের কেউ বলেন যায়নি যে ডাঙ্গুলি খেলিস না আর কি। এখনকার দিনে কেউ আমাদের ব্যাঙ্গালোরের কোনো আইটি প্রফেশনালের ছেলে মেয়ে যদি ডাঙ্গুলি খেলতে চায়, তাকে বলা হবে যে ওটা তো গরিবদের খেলা, ওটা খেলিসই না। এই ধরনের ডিস্টিংশনটা সমাজকে আরো বেশি হ্যাঁ ক্ষয়িষ্ণু করেছে আর কি। এটা এটা আমাদের মানে মানতে হবে আর কি। আমাদের বোধহয় অভিজিৎ ওয়ার্নিং দিচ্ছে সঠিকভাবেই। হ্যাঁ। আহ, কিন্তু আমাদের হ্যাঁ সময় শেষ হয়ে এসেছে। ডক্টর সরকার, অসংখ্য ধন্যবাদ, খুবই মনোজ্ঞ আলোচনা। আম, আর অভিজিৎ, অনুরোধ করব অভিজিৎকে সামনে আসতে, এবং যদি এর ওপরে কোনো প্রশ্ন থাকে দর্শকদের থেকে, হ্যাঁ, এবং সেগুলো যদি এখন নেওয়া যায়, আমরা নিতে পারি। আমাদের 6 মিনিট আছে নির্দিষ্ট সময়ের হিসেবে। আম, অভিজিৎ, আনমিউট করতে হবে। সরি সরি। আচ্ছা, বলছি যে আমাদের প্রশ্ন আছে, কিন্তু সব প্রশ্ন এখন এই মুহূর্তে উত্তর দেওয়ার মতন সময় নেই। যথারীতি আমাদের এটা মানে টানা চলছে প্ল্যাটফর্মের এই ওয়েবিনার, এবং আমরা আবার মিলিত হব
পরবর্তী সময় আবার এই একই টপিক নিয়ে তো আমরা নানান রকম ফর্মে আলোচনা করব, তখন আমার মনে হয় আলোচনাটা হবে। আজকে আমার মনে হয় এখানেই ঠিক আছে। আলোচনাটাকে ঠিক আছে, conclude পারি আমরা আপাতত। তাহলে আজকে সবাইকে ধন্যবাদ জানাই, ডক্টর সরকার এবং যারা লাইভ এই আলোচনাটি দেখলেন এবং হয়তো প্রশ্ন করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই আপনাদের সময় দেওয়ার জন্য এবং অংশগ্রহণ করার জন্য। ভালো থাকবেন, নমস্কার। নমস্কার, থ্যাংক ইউ।